আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি। ভালো। আপনারা এই কথা ঠিকঠাক বুঝতে পারছেন, তাই তো? জি ভাইয়া। বোর্ড দেখা যাচ্ছে? জি ভাইয়া। লাইট আরো লাগবে? না, চলবেই তো। লাইট এখনো দিইনি। না দিলেও ভালোই বোঝা যাইতেছে। মার্কারটা একটু ভালো গাঢ় কালো হলেই হয়। হ্যাঁ। এখন কি বোর্ড ক্লিয়ার না আগে বোর্ড ক্লিয়ার ছিল? আগে ক্লিয়ার ছিল। ওকে এই পাশটা দিয়ে দেখতে হবে। আগে এটা অফ করে দেন, এটা অফ করে দিয়ে এটা অফ করে দেন। এখন কি ক্লিয়ার দেখো তো? আগেই তো ক্লিয়ার ছিল বেশি। এখন হ্যাঁ ঠিক আছে। এখন ক্লিয়ার। হুম। এটা বন্ধ করে দিন। এখন জিজ্ঞেস এখন কি দেখো তো? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা ভাই। এখন মনে করেন এক জায়গায় করছে, আগের বার একটু বেশি ছিল। ওই শ্যালোটা বেশি জায়গায় ছিল। ওকে এখন হচ্ছে লাগবে এখন মতো একটা লাস্টবারের মতো একটু চেকিং করি। আমি তোমাদের শুনতে পাচ্ছি, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তোমাদের ক্লাস এই 3-4 মিনিটের মধ্যে শুরু হবে এবং তোমাদের যে ব্যাপারটা বলা দরকার সেটা একটু বলে নিই। তোমাদের এই ক্লাস শেষে তোমাদের একটা এক্সাম হবে, হ্যাঁ? আর এক্সামটা হবে হচ্ছে তোমার লাস্ট যে ক্লাসটা করছো তার উপর। লাস্ট ক্লাস কি করছো? কেমিস্ট্রি। কেমিস্ট্রি। হ্যাঁ, তার মানে কেমিস্ট্রির উপরে এক্সামটা হবে এবং এটা হবে ক্লাস ভাইয়া শেষে। কেমিস্ট্রি কত মার্কের এক্সাম হবে? হ্যাঁ বুঝিনি, আবার বলো। কেমিস্ট্রি কত মার্কের এক্সাম হবে? 20 মার্ক। আমাদের অনলাইন যে এক্সাম গুলো সবগুলো 20টা কোশ্চেন। তবে 20 মার্ক। তাহলে তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে 20 মার্কের, ঠিক আছে? মানে 20টা কোশ্চেন। তোমরা ইংলিশ পরীক্ষা দিচ্ছ না? বললাম তোমরা কি সবাই ইংলিশ পরীক্ষা দিচ্ছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে ফার্স্ট গিয়া পেপার হবে না সবার সেকেন্ড হচ্ছে পেপার আজকে হচ্ছে গিয়া তোমাদের হচ্ছে গিয়া প্রাণী বিজ্ঞান বইটা, ঠিক আছে? গাজী আজমলের প্রাণী বিজ্ঞান বইটা সাথে লাগবে। 2020 সালের যে লাস্ট যে এডিশনটা বের হয়েছে ওই বইটা, ঠিক আছে? কারণ প্রশ্ন সবসময় নতুন বই থেকে হয়, যাদের পুরান বইতে যা আছে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব একটু চেঞ্জ করে নিবা, ঠিক আছে? আর যা করো সব নতুন বইয়ের মানে পড়ানো হবে, নতুন বই, সবকিছু নতুন বই, হ্যাঁ? আচ্ছা, আর যেহেতু বায়োলজি, ঠিক আছে, আমি একটু বইয়ের পেজ নাম্বারটা বলবো, তোমরা একটু বের করবো, আমি একটু সামনে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? নিজের বই প্লাস ভিডিও দেখলে মানে আশা করি তোমাদের আর বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে? সব বুঝতে পারছো তো প্রাণী বিজ্ঞানের? হ্যাঁ হ্যাঁ, প্রাণী বিজ্ঞান বইটা হাতে নাও, গাজী আজমলের, ঠিক আছে? প্রথম অধ্যায় পড়বা হচ্ছে হলো পরিপাক শোষণ, পরিপাক শোষণ, বজ্র নিষ্কাশন, আর হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, এই 3টা অধ্যায় থাকবে আজকে, হ্যাঁ? হ্যাঁ, তো সবাই একটু দয়া করে একটু মিউট করো, আর সবার গাজী আজমলের বইটা নিয়ে একটু রেডি হয়ে যাও, ঠিক আছে? আর এখন হচ্ছে কি আমরা
হ্যাঁ আমি বলবো, আমি তোমাকে চিত্র দেখাবো, বই বলবো, ঠিক আছে। আমাদের হচ্ছে গাজী আজমলের এই যে এই বইটা, ঠিক আছে, এই যে এই বইটা নিউ এডিশনের বই লাগবে, ঠিক আছে। আর হচ্ছে পরিপাক ও শোষণ যে অধ্যায়টা আছে, ঠিক আছে, এটা আর কি চেষ্টা করবো আজকে মানে প্রথমে এটা শুরু করতে। হ্যাঁ আচ্ছা, এরপর আমি বইয়ের নম্বর অথবা টপিক বলে দেবো, যার যেটা আছে একটু কাইন্ডলি বের করবে, আমি জাস্ট বইয়ের চিত্র দেখাইলে তোমাদেরকে অনেক ইজি হবে, ঠিক আছে। আর দাগা বা কথা তো কিছু বলবোই। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে শুরু করি। আচ্ছা তাহলে শুরু করি, যে এখন হচ্ছে গিয়ে আমরা পড়াবো আছে পরিপাক ও শোষণ, ঠিক আছে। আচ্ছা দেখা যায় কিনা বলে, ঠিক আছে। পরিপাক ও শোষণ অধ্যায়, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা আসি পরিপাক আর শোষণ বলতে কি বুঝি, ঠিক আছে। প্রথমে আসা হচ্ছে গিয়ে পরিপাক। পরিপাক মানে হচ্ছে কি, যে আমরা যে খাদ্যটা খাই, খাবারটা খাই, সেটাকে মানে দাঁত দিয়ে ছোট ছোট খণ্ড করে তারপর হচ্ছে বিভিন্ন এনজাইম এর মিশ্রণের মাধ্যমে সরল আকারে সেটাকে আমাদের শরীরের মধ্যে শোষণ উপযোগী করে নেওয়াটাকে আমরা কি বলবো, পরিপাক। আর এটাকে শোষণ করাটা হচ্ছে শোষণ, ঠিক আছে। আচ্ছা আমরা কি করতে পারি না, এই যে আমরা যে ভাত খাই, রুটি খাই বা আদার্স কিছু খাচ্ছি, ঠিক আছে, এগুলো তো ডিরেক্ট কিন্তু আমাদের শরীর এটা গ্রহণ করে না। এটা একটা সরল আকারে আসতে হয় বিভিন্ন এনজাইমের সাহায্যে, সেটার মাধ্যমে কি করতে পারে, আমাদের শরীর সেটা গ্রহণ করতে পারে, ঠিক আছে। আচ্ছা আগে বলে রাখি, পরিপাক ও শোষণ তোমাদের বইয়ের মধ্যে কিন্তু সবচেয়ে কঠিন অধ্যায়। আমি চেষ্টা করব এটা কিভাবে একটু ইজিলি শেষ করে দেওয়া যায় এবং তোমরা যেন বিরক্ত না হও, যেহেতু অনলাইন ক্লাস অনেকে অভ্যস্ত না, আমরা নিজেরাও এই বছর প্রথম শুরু করছি অনলাইন ক্লাস, ঠিক আছে। কারো কোনো সমস্যা প্রবলেম হলে আশা করি জানাবা, ঠিক আছে। চেষ্টা করবো এটাকে সহজভাবে উপস্থাপন করার জন্য। আচ্ছা পরিপাকের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, ঠিক আছে, একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া আর একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে। যান্ত্রিক প্রক্রিয়াটা কি, যে ধরো যে আমরা কোনো কিছু মানে ধরো যে রুটি বা ধরো যে ভাত, এটা যে আমরা খাচ্ছি, ঠিক আছে, এই যে খাচ্ছি, যে খাওয়ার ফলে যে প্রথমে যে দাঁতটা আছে, দাঁতটাকে এটাকে ছোট ছোট খণ্ডে পরিণত করাটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি, যান্ত্রিক প্রক্রিয়া। আর এটার সাথে যে এনজাইম মিশ্রিত করে এটাকে যে পরিপাকের উপযোগী করব, সরলে পরিণত করব, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে। এই দুইটা প্রক্রিয়ার মূলত খাদ্যটা পরিপাক হয়। আচ্ছা এখন আসো, যে আমরা মূলত কোন ধরনের খাদ্য খাই। ফার্স্ট আমরা খাই হচ্ছে গিয়ে শর্করা বা কার্বোহাইড্রেট, সেকেন্ড খাই হচ্ছে আমরা প্রোটিন বা আমিষ জাতীয় পদার্থ, থার্ডলি খাই হচ্ছে আমরা লিপিড। এছাড়াও কি আছে, ভিটামিন আছে, তারপর হচ্ছে আমাদের কিছু ইলেকট্রোলাইট, ঠিক আছে, ইলেকট্রোলাইট বা খনিজ লবণ, ঠিক আছে, খনিজ লবণ বা সল্ট, ঠিক আছে। আর আছে আমাদের ওয়াটার, পানি ছাড়া তো জীবন বাঁচে না, অবশ্যই আমাদের পানি লাগবে, পানি ছাড়া তো আসলে কোনো কিছুই চলে না, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে গিয়া আমরা যে শর্করা খাই তার সংক্ষিপ্ত মানে সরল ফর্ম হচ্ছে গ্লুকোজ, কি, গ্লুকোজ। আমরা যে প্রোটিন খাই তার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, কি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। আমরা যে লিপিড খাই, হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড। আরে বইয়ের মধ্যে আছে, আমার কথাটা একটু শোনো, তারপর বইয়ের সাথে পরে মিলাই নিও, ঠিক আছে। এখন জাস্ট আমার দিকে শুধু জাস্ট তোমার ভিডিওটাই ফলো করো, নেক্সট পড়ার শেষে তোমার বইয়ের দিকে একবার পড়বা, দেখবে সব বুঝে যাচ্ছ, ঠিক আছে। এখন বই দেখার দরকার নাই, এখন বই দেখতে গেলে দেখা যাবে বই দেখবা না আমার কথা শুনবা, দুইটার মধ্যে তোমরা একটু মানে নিজেরাই ঘুরপাক খাবা আর কি, কোনো ঘুরপাক খাওয়ার দরকার নাই। আমরা আসি সহজ রাস্তায়। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি না, আরেকটু বড় করে লিখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বড় করে লেখার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা বোর্ড তো কভার করার তো অনেক বড় জায়গা, সেজন্য বড় করে লিখলে আমার জায়গায় পাবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপাতত একটু করে রাখি। আর হচ্ছে লিপি, আচ্ছা আমার কথা শুনো, লেখাটা হচ্ছে গিয়া মানে আনুষঙ্গিকভাবে রাখো, কথাটা একটু মাথায় ঢুকায় নাও, বইয়ের মধ্যে সবই পাবা, ঠিক আছে। প্রশ্ন তো বইয়ের থেকে হবে, একদম বই টু বই। আচ্ছা আর লিপিড ভাঙনা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো, ঠিক আছে। আর ভিটামিন তো ভিটামিন, খনিজ লবণ, পানি পানি, ঠিক আছে। এগুলো আর কোনো সরলরূপ দরকার নেই, এগুলো ডিরেক্ট আমাদের শরীরের মধ্যে শোষিত হয়। এখন আসো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি কাজ করে, একটা হচ্ছে আমাদের শরীরের যে বৃদ্ধি আছে, ঠিক আছে, ক্ষয়পূরণ আছে, এগুলো করতে সাহায্য করে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। প্রোটিন কি করে, প্রোটিন শরীরের যে পুষ্টি উপাদান, ঠিক আছে, তারপর শরীরের যে গঠন, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে হরমোন এনজাইম এগুলো হচ্ছে প্রোটিন তৈরি করে। আর লিপিড হচ্ছে কি শরীরের তাপ বা শক্তি উৎপন্ন করে। ভিটামিন হচ্ছে কি শরীরের পুষ্টি যে দরকার সেগুলো মিটায় এবং আমাদের যে প্রতিরক্ষা দরকার সেটা হচ্ছে গিয়ে সাহায্য করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়।
আর আয়ন আর পানির ভারসাম্য রক্ষা করা হচ্ছে খনিজ লবণ হচ্ছে আয়নের ভারসাম্য রক্ষা করে, আর পানি তো হচ্ছে শরীরে যে প্রোটোপ্লাজমটা আছে এটাকে মনে করো যে মানে সচল রাখে বা সজীব রাখে এরকম টাইপের, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে আচ্ছা আমাদের যে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবলেমটা কি জানো? দেখা যাচ্ছে যে মানুষ হচ্ছে বেশি মোটা হয়ে যাচ্ছে। দেখা যায় না সবচেয়ে কমন মানুষ কি হয়? মোটা হয়ে যায়। মোটা হয়ে যায় না? হ্যাঁ, মানে ফ্যাট হয়ে যায় আর কি। হ্যাঁ, স্থূলতা হয়। তো স্থূলতার জন্য আসলে কোনটা দায়ী জানো? কার্বোহাইড্রেট না প্রোটিন? বলতে পারবা? কার্বোহাইড্রেট। হ্যাঁ, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কেন? কারণ বাঙালি ভাত খায়, ঠিক আছে, ভাত খায় বেশি, তাদের ভাতের ফলে যে কার্বোহাইড্রেটটা আছে সেটা হচ্ছে পেটের নিচে জন্ম হয়, দেখবে যে মানুষের বেশিরভাগ পেট মোটা মোটা, ঠিক আছে। এই জন্য হচ্ছে গিয়া মানে কার্বোহাইড্রেট খাওয়ার পরে বাঙালি বেশি মোটা হয়ে যায়। আর প্রোটিনটা কি করে? প্রোটিনটা তুমি যতই খাবা শরীরে কি করে মাসেলের যে মানে বাল্ক আছে সেটা বাড়ায় দেয়, এবং সেটা হরমোন আর তোমার হচ্ছে প্রোটিনের মাধ্যমে শরীর থেকে আবার বের হয়ে যায়। তাহলে এটা তো শরীরে জমা থাকতেছে না, যেটা জমা থাকবে সেটাই তো মোটা করবে নাকি। তো সেই জন্য দেখবা জিমে টিমে কোথাও গেলে প্রোটিন সাপ্লিমেন্ট দেয়, মানে পিওর ভেজিটেবল আর হচ্ছে কি মুরগির মাংস আছে না এটা খেতে দেয়, ভাতটার থেকে দূরে থাকতে বলে। তখন প্রথম প্রথম খাইতে পারে না, তখন এটাকে আস্তে আস্তে রুটি দিয়ে আস্তে আস্তে প্রোটিনের দিকে কনভার্ট করে, যাতে হচ্ছে গিয়ে শরীরে যে মাসেল বাল্ক বা শক্তি এগুলো যেন বৃদ্ধি পায়, ঠিক আছে, যেন মোটা না হয়। বুঝতে পারছো আমার কথাটা? সেখানে দেখো যারা জিম করে তাদের শরীরের মাসেল স্ট্রেংথ বা বডি স্ট্রাকচার অনেক বৃদ্ধি পায়, কিন্তু তারা আসলে প্রকৃত খেয়ে কিন্তু মোটা হয় না, তারা শক্তিশালী হয়, ঠিক আছে। তাহলে প্রোটিন বোঝালো কি? শরীরের এনজাইম আর হচ্ছে শক্তির যে একটা উৎস, বা ধরো যে শরীরকে শক্তিশালী করার ক্ষেত্রে কার্বোহাইড্রেট থেকে প্রোটিন কি করে রক্ষা করে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা যে কোনো কিছু এই যে জিনিসগুলো আছে 6টা জিনিস, এটা জিনিস আমরা কি দ্বারা খাবো? দাঁত দ্বারা ছোট ছোট টুকরা করব। কি দ্বারা টুকরা করব? দাঁত দ্বারা, ঠিক আছে। এই দাঁতটা মূলত হ্যাঁ দাঁত দিয়ে। এখন দাঁতগুলো কিছু নাম পড়তে হবে, ঠিক আছে। এগুলো তো জাস্ট নরমাল জিনিস, আমি একটু শর্টলি তাড়াতাড়ি বলি, তুমি জাস্ট একটু মিলায় নাও, ঠিক আছে। দাঁত হচ্ছে কি ICPM, ঠিক আছে। ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। 2 1 2 3, কি মনে করো? 2 1 2 3, ঠিক আছে। নিচেও সেম, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এটা হচ্ছে কি একটা যদি দাঁত ধরো যেগুলো হচ্ছে একটা দাঁত, ঠিক আছে, এই দাঁতের যে অর্ধেকটুকু তার সঙ্গে হচ্ছে এটুকু, আর বাকি অর্ধেকটুকু তো সেম, ঠিক আছে। সেটা আমরা কি করি? 2 দ্বারা গুণন করি, ঠিক আছে। আর উপর এক পারি নিচে এক পারি, ঠিক আছে। গুণ বা 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 16/16, তার মানে টোটাল হচ্ছে গিয়া 32টা, ঠিক আছে। টোটাল হচ্ছে 32টা। আর যদি এটা যদি শিশুর ক্ষেত্রে হয়, এটাকে বলা হচ্ছে দন্ত সংকেত, বা দাঁতের ক্ষেত্রে যে সংকেতটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে দাঁতের ক্ষেত্রে, ঠিক আছে, দাঁতের ক্ষেত্রে বা দন্ত সংকেত, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, ঠিক আছে। আর যারা শিশু, যারা দুধের শিশু, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ICM 212, ঠিক আছে। ICM 212, ঠিক আছে। 5 গুণন 2 10, নিচে 5 গুণন 2 10, 10/10, মোট হচ্ছে গিয়া 20টা। দুধের শিশু দন্ত সংখ্যা হচ্ছে গিয়ে এইটা, দাঁতের সংখ্যা হচ্ছে গিয়া 20টা। বুঝতে পারছো? এই সংকেতটা মূলত আমাদের লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে দাঁতের সংকেত পূর্ণবয়স্ক মানুষের, প্রাপ্তবয়স্ক, আর এটা হচ্ছে শিশুর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এখন তো দাঁত দিয়ে কামড়াইলা, ঠিক আছে, ছোট ছোট খন্ড করলা, টুকরা করলা। এখন কি আছে? আমাদের যে মুখ আছে, মুখের মধ্যে 3 জোড়া গ্রন্থি আছে। কি আছে? 3 জোড়া গ্রন্থি আছে। আচ্ছা, গ্রন্থি বা গ্ল্যান্ড, এর 3 জোড়াকে বলা হচ্ছে যে যেটা কানের পিছনের দিকে থাকে সেটা হচ্ছে প্যারাইটাল। কানের পিছনের দিকে সেটার নাম কি? প্যারাইটাল। ডান কানের দিকে একটা পিছনে, বাম কানের দিকে একটা পিছনে, মোট 2টা। তাহলে 2টা বা 1 জোড়া প্যারাইটাল গ্রন্থি থাকে। প্রশ্ন আসতে পারে যে কানের পিছনের গ্রন্থির নাম কি, অথবা প্যারাইটাল গ্রন্থি কোথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। এই হাড়টার নাম হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের 2 পাশে, ডানে ও বামে, নিচে নিচে মানে হচ্ছে সাব, তাহলে সাব ম্যান্ডিবুলার। ডানে বামে একটা একটা 2টা বা 1 জোড়া থাকে। তারপর আছে জিহ্বা। জিহ্বার 2 পাশে নিচে 2টা থাকে, এটা হচ্ছে 1 জোড়া, এটা হচ্ছে সাব লিঙ্গুয়াল। সাব লিঙ্গুয়াল, তাহলে হচ্ছে প্যারাইটাল 1 জোড়া, সাব লিঙ্গুয়াল 1 জোড়া, সাব ম্যান্ডিবুলার 1 জোড়া। এখান থেকে কি হয়? লালা রসক্ষরণ হয়। কি রসক্ষরণ হয়?
লালা রস। কি রস? লালা রস। বলা হচ্ছে এই লালা রসের মধ্যে 95.5% থাকে হচ্ছে ওয়াটার বা পানি। 99.5% থাকে ওয়াটার বা পানি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো যে এই লালা রসটার মধ্যে আসলে কি কি থাকে। ছোটবেলায় সবচেয়ে পরিচিত একটা কার্টুন দেখছো, কার্টুনটার নাম কি কেউ বলতে পারবা? ছোটবেলায় সবচেয়ে পরিচিত অনেক কার্টুন দেখছো না? কার্টুন গুলো কেউ নাম বলতে পারবা? কি কি কার্টুন দেখছো কেউ? খুব মজা দিত, ইঁদুর বিড়ালের মারামারি, কষ্ট করে বাসা বাড়ি, শুনছো না? ইঁদুর বিড়ালের মারামারি, এই তো টম এন্ড জেরি, এই তো পারতেছো। তাহলে ওইখান থেকে আমরা টম নিয়ে আসি। টম ভাইয়া তো অনেক দৌড়াদৌড়ি করে, অনেক ছোটাছুটি করে, লাস্ট পর্যন্ত কি করতে পারে না? জেরিকে ধরতেই পারে না, ধরতে পারলেও কোনো কিছু করতে পারে না। আসলে তার মধ্যে মারামারি দেখালো, তারা কিন্তু প্রকৃত বন্ধু আমার যা মনে হয়। কার্টুনটার মেইন থিওরি আমার কাছে যা মনে হয়, তারা প্রকৃত বন্ধু। আচ্ছা ঠিক আছে, কার্টুন থেকে আমরা আসি টম ভাইয়ের কাছে। টম ভাই আমাদের কি সাহায্য করবে? দুইটা হরমোন, যেটা হচ্ছে কি আমাদের মুখের যে লালা রস আছে তা সেখান থেকে নিঃসরণ হয় এবং এটা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। সেটার জন্য মিস্টার টম থেকে টম এন্ড জেরি থেকে টম নিয়ে আসছি। টমের টতে হচ্ছে টায়ালিন, টতে হচ্ছে গিয়া টায়ালিন, টতে টমে কি টায়ালিন, আর মতে হচ্ছে কি মলটেজ, মতে হচ্ছে কি মলটেজ। তো টায়ালিনটা কি করবে? এই কার্বোহাইড্রেটের উপরে কাজ করে মলটোজ তৈরি করে। কি তৈরি করে? বলো কি তৈরি করে? মলটোজ তৈরি করে। আবার এই মলটোজের উপরে যখন মলটেজ এনজাইম, আচ্ছা কোন কিছুর উপরে এস হলে কি হয়? এনজাইম। হ্যাঁ ঠিক আছে, কোনো কিছু মনে করো, কোনো কিছু নামের সাথে যদি আমরা এস যুক্ত করি তাহলে কি হবে? এনজাইম হয়ে যাবে। তাহলে মলটোজের সাথে এস যুক্ত করলে হচ্ছে যেটা হচ্ছে মলটেজ। এই মলটেজটা কি করবে? এই যে আমরা যে কার্বোহাইড্রেটটা খেয়ে যে আমরা মলটোজ তৈরি করলাম, মলটেজের উপরে কাজ করে গ্লুকোজ তৈরি করে। কি তৈরি করে? গ্লুকোজ। ঠিক আছে, আচ্ছা গ্লুকোজ তৈরি করে। তাহলে কি হলো? মলটোজ এনজাইম মলটেজের উপর কাজ করে গ্লুকোজ তৈরি করলো। শুধুমাত্র এসটা আগে যোগ করে দিব, পারবো না? বই দেখো সুন্দর করে লেখা আছে, সেজন্য আমরা লিখলাম না যে শর্করা জাতীয় খাদ্য বা শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেটের উপরে টায়ালিন কাজ করে মলটোজ তৈরি করে এবং মলটোজের উপরে মলটেজ এনজাইম কাজ করে গ্লুকোজ তৈরি করে। আমরা আগেই পড়ছি কার্বোহাইড্রেটের সবচেয়ে সরল রূপ কি? গ্লুকোজ। কার্বোহাইড্রেটের সবচেয়ে সরল রূপ কি? গ্লুকোজ। তাহলে আমাদের গ্লুকোজ পাওয়া গেলাম, ঠিক আছে। আমরা যদি গ্লুকোজটা পেয়ে যাই তাহলে তো আমাদের আর কোনো কিছু ভাঙা দরকার নাই। তাহলে মুখে আমরা কি করে ফেললাম? কার্বোহাইড্রেটটা পরিপাক করে ফেললাম। কি পরিপাক করে ফেললাম? কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট বা শর্করা। হ্যাঁ, কি পাইলাম? গ্লুকোজ। কি পাইলাম? হ্যাঁ গ্লুকোজ। আচ্ছা একটু ইন্ট্রোডাকশন করো তাহলে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা এখন বলা হচ্ছে মুখের মধ্যে যে প্রোটিন লিপিড আছে না, এগুলা মানে হয় না, পরিপাক হয় না। কারণ কি? কারণ এখানে প্রোটিন বিদ্বেষী বা প্রোটিওলাইটিক, লিপিড বিদ্বেষী বা লিপোলাইটিক কোনো এনজাইম নাই। যদি এনজাইম না থাকে তাহলে বিদ্বেষ হবে কেমনে? পরিপাক হবে কেমনে? তো পরিপাক হবেও না, ঠিক আছে। যে ফকির তার কাছে টাকা চাইলে সে টাকা দিবে? কখনোই দিবে না, কারণ তার কাছে টাকাই নেই, সে টাকা দিবে কেমনে? আর এরকম মুখের মধ্যে প্রোটিন মানে পরিপাক করার এনজাইমই নাই, লিপিড পরিপাক করার এনজাইমই নাই, সে কি চাইলেও টাকা দিতে পারবে? ঠিক আছে। আচ্ছা তারপর আসো, এখানে একটা পিএইচ থাকে, পিএইচ এর মানটা ইম্পর্টেন্ট। 6.2 থেকে 7.4, 6.2 থেকে 7.4 দেখতে পাচ্ছ না সবাই? হ্যাঁ আচ্ছা এরপরে আসো হচ্ছে আমাদের পাকস্থলীতে। কিসে আসবো আমরা? পাকস্থলীতে থাকে আমাদের বাম পাশে। কি পাশে? বাম পাশে। বাম পাশের দিকে কি থাকে? একটা হার্ট থাকে, ঠিক আছে। হার্ট থাকে, হার্ট বা হৃৎপিণ্ড। যারা হার্টের ডাক্তার হয় তাদেরকে বলা হচ্ছে কার্ডিয়াক সার্জন বা কার্ডিয়া। যারা হার্ট নিয়ে পড়াশোনা করে তাদের বলা হচ্ছে কার্ডিয়া, ঠিক আছে। তাহলে এই যে পাকস্থলীর যে প্রান্ত আছে সেটা হচ্ছে কার্ডিয়াক প্রান্ত। কি প্রান্ত? কার্ডিয়াক প্রান্ত। কি প্রান্ত? ভাইয়া উপরে পিএইচ যেটা লিখছেন ওটা কিসের পিএইচ? এটা হচ্ছে মুখের যে লালা থাকে, লালার পিএইচ, ঠিক আছে। মুখের যে লালা থাকে, লালার পিএইচ।
ঠিক আছে, লাল পিএইচ এত। আচ্ছা আচ্ছা, পাকস্থলীতে আসো, এটা বইয়ে পড়লে পাবা। জাস্ট আমি কি বলছি একটু শোনো, আমার কথার সাথে আগাও, পরে বই থেকে খুঁজে নেবে। এখন ওই বই মিলাইতে যাও না, একটু শোনো সব শেষ করে, তারপরে বইটা নিজে নিজে পড়ো, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে পাকস্থলীর যে অংশটা হাড়ের দিকে থাকে বা কার্ডিয়ার দিকে থাকে, কার্ডিয়াক এন্ড বা কার্ডিয়াক প্রান্ত। আর নিচের দিকে যে প্রান্ত আছে হচ্ছে পাইলোরাস। কি নাম? পাইলোরাস। ঠিক আছে, পাইলোরাস। পাইলোরাস প্রান্ত। ঠিক আছে, এখান থেকে পাইলোরিক স্ফিনটার। কি স্ফিনটার? পাইলোরিক স্ফিনটার। পাইলোরিক পাইলোরাসের মধ্যেই তো পাইলোরিক স্ফিনটার থাকবে। ঠিক আছে, পাইলোরিক স্ফিনটার তো কই থাকে? পাইলোরাসের মধ্যে। ঠিক আছে, এটার কাজ কি? এই যে মুখ দিয়ে যে খাদ্যগুলা খাইলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, পানি, সব ভিটামিন, সবগুলা পাকস্থলীতে নিয়ে আসে, এবং এইটা 2 থেকে 6 আওয়ার 2 থেকে 6 আওয়ার্স থাকে, 2 থেকে 6 ঘন্টা থাকে। এই স্ফিনটারটা কি করে? এই খাদ্যগুলাকে বের হতে দেয় না। তাহলে যদি বের হতে দিত, এই সব খাদ্যটাই তো বের হয়ে চলে আসতো। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এই পাকস্থলীর কাজটা কি? পাকস্থলী কতটুকু খাদ্য ধারণ করে, এটা একটু মান আছে, এটা একটু বই দাগাই দিব, ওগুলো একটু দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে পাকস্থলীর কাজটা কি বলা হচ্ছে। পাকস্থলীতে যে মাসেল লেয়ার থাকে, এখানে প্যারাইটাল লেয়ার থেকে, কি লেয়ার থেকে? প্যারাইটাল লেয়ার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। কি লেয়ার? কার মোবাইলে এসএমএস আসে? শব্দ হয় কোথায়? মোবাইলটা একটু সাইলেন্ট করো। ঠিক আছে, মোবাইলটা একটু সাইলেন্ট করো প্লিজ। আচ্ছা, দেখো এই যে প্যারাইটাল লেয়ার আছে, এই এখানে লেয়ারটা কার কি হবে? মোবাইলে এসএমএস আসছে? কারই এসএমএস ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো, যার এসএমএস আসছে সে প্লিজ ভাইব্রেশন মোডটা একটু দয়া করে মিউট করো। আচ্ছা দেখো, এই যে এই যে আমাদের যে প্যারাইটাল সেল আছে, এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। কি অ্যাসিড নিঃসরণ হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ কি? কারণ এখানে যে আমরা যে প্রোটিন বিদ্বেষ করব, যে এনজাইমগুলো আসবে, এই যে এই উচ্চ যে পিএইচ আছে, এই 6.2 থেকে 7.4, এই পিএইচ এ কাজ করতে পারে না। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করতে পারে? যেহেতু এটা অ্যাসিডীয়, সেটা পিএইচটাকে কি করে দেয়? কমিয়ে দেয়। কি করে দেয়? কমিয়ে দেয়। সেক্ষেত্রে পিএইচ এর মানটা হবে কত? 3, নিয়ার অ্যাবাউট 3। অনেক বই 2 লেখা আছে, আমরা পড়ব নিয়ার অ্যাবাউট 3। ঠিক আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হওয়ার কারণে হচ্ছে আমাদের কি করে? এই পিএইচটাকে কমায় দেয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি কাজ করে? এখান থেকে মূলত 2টা এনজাইম খরিত হয়। কয়টা এনজাইম? 2টা। একটা হচ্ছে পেপসিনোজেন। কি এনজাইম? পেপসিনোজেন। আর একটা হচ্ছে পোরেনিন। পেপসিনোজেন আর হচ্ছে পোরেনিন। পেপসিনোজেনটার উপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করে, তৈরি করা হচ্ছে পেপসিন। কি তৈরি করে? পেপসিন। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, পেপসিনোজেন হচ্ছে কাজ করতে পারে না, তার উপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করলে তৈরি করা হচ্ছে আমাদের পেপসিন। আর হচ্ছে পোরেনিন। ঠিক আছে, পোরেনিনটার উপরে যখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কাজ করবে, ঠিক আছে, তখন এটা রেনিন হয়ে যাবে। কি হয়ে যাবে? রেনিন। ঠিক আছে, এই রেনিনটা কি করবে? হ্যাঁ, রেনিন তৈরি করে। এই যে পেপসিনোজেন তৈরি হইলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে, পেপসিনোজেন থেকে পেপসিন। ঠিক আছে, এটা কি করে? আমিষের উপরে কাজ করে। কিসের উপরে? আমিষের উপরে। আমিষের উপরে কাজ করে এটাকে কি করে? হ্যাঁ, না অ্যামাইনো অ্যাসিড না, ডিরেক্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে না। এটা হচ্ছে গিয়ে পলিপেপটাইড। কি তৈরি করবে? পলিপেপটাইড প্লাস প্রোটিওজ। কি তৈরি করে? প্রোটিওজ। ঠিক আছে, পলিপেপটাইড আর হচ্ছে গিয়ে প্রোটিওজ তৈরি করে। আচ্ছা, এখন আসো, এই যে রেনিনটা আছে না, রেনিন, এটা যেটা দুধের রেনিন বা দুধের যে প্রোটিন, ঠিক আছে, তার নাম হচ্ছে ক্যাসিন। কি নাম? ক্যাসিন। তার নাম কি? ক্যাসিন। এই ক্যাসিনটার উপরে রেনিনটা যদি কাজ করে, তাহলে তৈরি করা হচ্ছে গিয়া প্যারাক্যাসিন। কি তৈরি করে? প্যারাক্যাসিন। কি তৈরি করে? প্যারাক্যাসিন। ঠিক আছে, এই শোনো, আমি আবার বলতেছি, একটু মনোযোগ দাও। পেপসিনোজেনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে তৈরি হয় হচ্ছে গিয়ে পেপসিন। পেপসিনটা আমিষের উপরে কাজ করে। কিসের উপরে কাজ করে? আমিষের উপরে। তৈরি করে পলিপেপটাইড আর হচ্ছে তোমার হচ্ছে প্রোটিওজ। ঠিক আছে, এরপরে যে পোরেনিনটা আছে, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপর কাজ করে, তৈরি করেছে রেনিন। কি তৈরি করে? রেনিন। আর রেনিনটা হচ্ছে দুধের, হ্যাঁ, দুধের যে আমিষ আছে তার নাম হচ্ছে কেসিন। কি নাম? কেসিন। আবার ক্যাসিনো পাইবো না কিন্তু, এটা কিন্তু আবার ক্যাসিনো না। ঠিক আছে, আবার ওই সম্রাটকে নিয়ে আসো না, তাহলে কিন্তু আবার কেস টেস খাওয়া যাবে। এটা কিন্তু আবার ক্যাসিন না। মন রাখবা যে ক্যাসিন থেকে, ঠিক আছে,
তৈরি করে। ক্যাসিনো না, কিন্তু এবার কিন্তু ক্যাসিনো ভাইবো না, ঠিক আছে? সম্রাটে নিয়ে এসে আবার ক্যাসিনো ভাইবো না, এটা কিন্তু ক্যাসিন, ঠিক আছে? তাহলে কিন্তু পরে কেস টেস খেয়া যাবা, নাম্বার টাম্বার পাবো না, ঠিক আছে? এই ক্যাসিন যে দুধের আমিষ, দুধের যে প্রোটিন, তার নাম হচ্ছে ক্যাসিন। তার উপর রেনিন কাজ করে প্যারাক্যাসিনে পরিণত করে। এই প্যারাক্যাসিনের উপর আবার কি কাজ করে? এই পেপসিন। কি কাজ করে? পেপসিন। পেপসিন কাজ করে কি করে? পলিপেপটাইড আর সে প্রোটিওস। আগের ধাপটায় আবার ফিরে আসে, ঠিক আছে? এই আমিষের জায়গায় জাস্ট আমরা এই প্যারাক্যাসিনটা লাগাই দিব, এই একই জিনিসই আমরা পাবো, ঠিক আছে? পরবর্তীতে এটা বিভিন্ন ধাপে এসে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে এসে কি তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? বইটা খুলবা সুন্দর করে দেখবা যে 3টা 4টা বিক্রিয়া দেওয়া আছে। আমি যে কথাগুলো বলছি মিলাই নিবে, দেখবে এই জিনিসটাই আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা। এই অধ্যায়টা কিন্তু বলছি যে আগে একটু কঠিন, একটু মানে একটু দেখতে হবে, আমি চেষ্টা করবো ওটা কিন্তু সহজ করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে বলা হচ্ছে এখানেও কিছু পরিমাণ প্রোটিওলাইটিক মানে প্রোটিন সংশ্লেষ করার এনজাইম আছে, আর লিপোলাইটিক মানে হচ্ছে কি লিপিড যে বিদ্বেষী যে এনজাইম সেগুলো আছে, সেগুলো কিছুটা পরিমাণ কি করে এখানে ক্রিয়া করে। যেহেতু আংশিক বা কিছু পরিমাণ ক্রিয়া করে, সেজন্য এটা তোমাদের আর পাঠ্যবে এটা ইনক্লুড করে নাই, ঠিক আছে? এটা আর কষ্ট করে পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এরপরে কি আছে আমাদের? অগ্নাশয়। কি আছে? অগ্নাশয়। অগ্নাশয় ইংলিশ মেডিকেল টার্ম হচ্ছে প্যানক্রিয়াস। কি নাম? প্যানক্রিয়াস। সেরকম একটা পাতার মতো, বলা হচ্ছে পাতার মতো আগে বলতে, এখন তোমাদের বইয়ে লেখা আছে লাল মরিচের মতো দেখতে একটা প্যানক্রিয়াস বা অগ্নাশয় থাকে। এখানে কি থাকে? উইনসন নালিকা থাকে, উইনসিং নালিকা থাকে, সাথে থাকে হচ্ছে গিয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এটা বলা হচ্ছে দৈর্ঘ্য তোমার 12 থেকে 15 সেন্টিমিটার, 12 থেকে 15 সেন্টিমিটার। প্রস্থ বলা হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। সাথে সাথে একটু মনে মনে বলো যাতে আর সেন্টিমিটার ভালো মতো মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে অগ্নাশয়ের ক্ষেত্রে কি কি হয় আর কি। আচ্ছা, আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করো, আমি তোমাদের একটা মানে একটু বইটা সবাই একটু হাতে নিও, ঠিক আছে? এটা বললে তোমাদের জন্য একটু কষ্টদায়ক হবে, কিন্তু বই দেখাই দিলে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? নতুন বইয়ের ক্ষেত্রে 118 পৃষ্ঠা, 118, 119, ঠিক আছে? এই যে পেজটা আছে, বা যাদের নতুন বই নেই তারা বের করবে ক্ষুদ্রান্তের যে খাদ্যবস্তু পরিপাক, ক্ষুদ্রান্তের খাদ্যবস্তু পরিপাক। এখানে দেখো অগ্নাশয়, শর্করা অগ্নাশয় পরিপাক লেখা আছে, দেখছো? শর্করায় অগ্নাশয় পরিপাক লেখা আছে। আমি জাস্ট বলবো, একটু মিলাই নিবা। একটা জিনিস মাথায় রাখবা, কোন কিছুর সাথে এস যুক্ত হলে, কি যুক্ত হলে? এস। এস যুক্ত থাকলে কি হবে? এনজাইম। কি হবে? এনজাইম হবে। আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখো যে স্টার্চ বা যে গ্লাইকোজেন আছে, স্টার্চ বা গ্লাইকোজেন, তার উপর অ্যামাইলেজ কাজ করে। কি কাজ করে? অ্যামাইলেজ, ঠিক আছে? হ্যাঁ, অ্যামাইলেজ কাজ করে। অ্যামাইলেজ কাজ করলে কি হবে? মল্টোজ। কি তৈরি করবে? মল্টোজ। হ্যাঁ, তাহলে এখন বলো মল্টোজের উপর কোন এনজাইম কাজ করবে? হ্যাঁ, না, স্টার্চের বা গ্লাইকোজেন যে উপরে কাজ করে হচ্ছে কি অ্যামাইলেজ। স্টার্চ বা গ্লাইকোজেনের উপর কাজ করে অ্যামাইলেজ, তৈরি হয় হচ্ছে কি মল্টোজ। কি তৈরি হয়? মল্টোজ। তাহলে মল্টোজের উপর কোন এনজাইম কাজ করবে? সাথে এর যোগ করো, কি হবে? মল্টেজ। হ্যাঁ, মল্টেজ। মল্টোজের উপরে মল্টেজ কাজ করবে। তাহলে মল্টেজ কাজ করলে কি হবে? এটা তো শর্করা ছিল, আগের সেই গ্লুকোজ তৈরি হবে। কি তৈরি হবে? আগের সেই গ্লুকোজ তৈরি হবে। আচ্ছা, এরপরে আসো যে তোমাদের কোষ রসায়ন যদি তোমাদের মনে থেকে থাকে, প্রাণী বিজ্ঞানের কোষ রসায়ন, সেক্ষেত্রে পড়ছো সুক্রোজ। কি পড়ছো? সুক্রোজ। সুক্রোজের সংকেত পড়ছো হচ্ছে কি C12 পড়ছো না? C12, H11 O22 এরকম পড়ছো না সংকেতটা, সুক্রোজ বা চিনির সংকেত? সেটা ক্ষেত্রে তুমি যদি C12 ভাঙো তাহলে পাবো হচ্ছে কি C6, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা জিনিস পাবো। তাহলে C6 হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের সাথে আছে কি ফ্রুক্টোজ, গ্লুকোজের সাথে কি আছে? ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ আমরা যদি সুক্রোজ ভাঙি তাহলে 12 ভাঙলে 6 পাবো, আর 6 কার্বন বিশিষ্ট দুইটা যৌগ আছে, একটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের সাথে একটা ফ্রি কি ফ্রুক্টোজ, গ্লুকোজের সাথে ফ্রি কি ফ্রুক্টোজ। তাহলে সুক্রোজের উপর কোন এনজাইম কাজ করবে বলো তো? তাহলে
সুক্রোজের উপরে এস যোগ করে দাও, সুক্রেজ। তাহলে গ্লুকোজের উপরে সুক্রেজ এনজাইম কাজ করলে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে গ্যালাক্টোজ, কি পাবো? আচ্ছা, এরপর আসলে তুমি ল্যাকটোজ আসো, কি পাবো? ল্যাকটোজ। ল্যাকটোজ উপর কোন এনজাইম কাজ করে বলো তো? এস যুক্ত করো, ল্যাকটেজ। আচ্ছা, সব ক্ষেত্রে গ্লুকোজ কমন, কি কমন? গ্লুকোজ কমন। ল্যাকটোজ পড়ছো, সাথে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ঠিক আছে? আচ্ছা, আর লাস্ট একটা থাকবে, সেটা হচ্ছে আমাদের মল্টেজ। মল্টোজটাকে আমরা যদি মল্টেজ এনজাইম দ্বারা ভাঙি, তাহলে হয় মল্টেজ পাবো, সাথে সাথে গ্লুকোজ পাবো। নেটে কি প্রবলেম করতেছে? আরে এখানে মনে হয় নেট প্রবলেম। স্যারের ওখানে মিউট করা। আচ্ছা, এখন একটু মিলায় নাও আবার। অ্যামাইলেজ আমরা কি করব? স্টার্চের বা গ্লাইকোজেনের উপরে অ্যামাইলেজ কাজ করে, মল্টোজ পাই, মল্টোজের সাথে মল্টেজ যুক্ত করলে আমরা মানে গ্লুকোজ পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে আমরা মল্টোজের উপর যদি আমরা মল্টেজ এনজাইম যুক্ত করি, তাহলে আমরা হয় গ্লুকোজ পাচ্ছি। আগের বইয়ে শুধু গ্লুকোজ ছিল, এটি আসলে মূল কথা, কিন্তু তোমাদের নতুন বইয়ে মল্টোজ প্লাস গ্লুকোজ দিচ্ছে। আচ্ছা, মল্টোজ ভাঙলে কোনদিন মল্টোজ প্লাস গ্লুকোজ পাওয়া যায়? কিন্তু নতুন বই দিচ্ছে, কিচ্ছু করার নাই, মাইনে নিতে হবে। যদি অপশনে গ্লুকোজ আসে, তাহলে গ্লুকোজ প্লাস গ্লুকোজটা দাগাবো। ঠিক আছে, এটি আসলে সঠিক উত্তর হওয়ার কথা। কিন্তু নতুন বইয়ে মল্টোজ ভাঙলে মল্টেজ এনজাইম দ্বারা মল্টোজ প্লাস গ্লুকোজ পাইছি। ঠিক আছে, মল্টোজ প্লাস গ্লুকোজ থেকে ওইটা আমরা দাগাবো। ঠিক আছে, ওকে। আর সুক্রোজ ভাঙলে তো বললাম সুক্রেজ এনজাইম, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, কারণ গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ ফ্রি, পারো ভাঙলে 6 আর ল্যাকটোজ যে এনজাইম আছে সেটাকে ল্যাকটেজ এনজাইম ভাঙে, গ্লুকোজ কমন, গ্লুকোজের সাথে সাথে কি আসবে? গ্যালাক্টোজ, কারণ ল্যাকটোজ গ্যালাক্টোজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসো, ঠিক আছে। আমরা যে প্রোটিন বিশ্লেষণ করে রাখছিলাম, মনে আছে কি কি পাইছিলাম? পলিপেপটাইড আর হচ্ছে পেপটোন, পলিপেপটাইড আর পেপটোন। এর উপরে যদি পেপটোন আর হচ্ছে প্রোটিওজ, পেপটোন আর হচ্ছে প্রোটিওজ। ওই যে বললাম পেপসিন কাজ করলো আমিষের উপরে, তাহলে হচ্ছে কি আমাদের কি পাইছিলাম? হ্যাঁ, পেপটোন আর প্রোটিন। পেপটোন আর হচ্ছে প্রোটিওজ। তাহলে পেপটোন আর প্রোটিওজ যদি পাই, তাহলে এটাকে আমাকে ভেঙে কি করতে হবে? আমিষে পরিণত করতে হবে। সেক্ষেত্রে দুইটা এনজাইম ইউজ করে, একটা হচ্ছে টিপসিন আর হচ্ছে কাইমোটিপসিন। টিপসিন যদি কাজ করে, সেটা হচ্ছে পলিপেপটাইডে পরিণত করবে, আর যদি কাইমোটিপসিনও যদি কাজ করে, সেটাও কি করবে? পলিপেপটাইডে পরিণত করবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস মানে একটু খেয়াল করো। পলি মানে হচ্ছে গিয়ে বেশি, ট্রাই মানে হচ্ছে গিয়ে 3, ডাই মানে হচ্ছে গিয়ে 2, ডাই মানে, তাহলে আমরা প্রোটিওজ আর হচ্ছে পেপটোন ভাবলাম, পলি মানে হচ্ছে গিয়ে অনেক প্রোটিন পাইছি, ট্রাই মানে হচ্ছে গিয়ে 3টা প্রোটিন পাইছি, আর হচ্ছে মানে প্রোটিনের অণু আর কি, আর ডাই মানে হচ্ছে 2টা পাইলাম। ঠিক আছে, এগুলো সাথে তুই এস যুক্ত করে দিবা। কি যুক্ত করে দিবা? এস। আর প্রোটিন ভাঙলে আগেই বলছি সরল খাদ্য আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড, তাহলে এখন খেয়াল করো, এই যে পলিপেপটাইড পাইলাম, ঠিক আছে, তাহলে এর সাথে লাগাবো অ্যামাইনো পলিপেপটাইডেস, বাংলা কি পাবো আমরা? অ্যামাইনো অ্যাসিড। ট্রাইপলিপেপটাইডের সাথে ট্রাইপলিপেপটাইডেস লাগাবো, সাথে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড। ডাইপলিপেপটাইডের সাথে ডাইপলিপেপটাইডেস লাগাবো, সেটা কি পাবো আমরা? অ্যামাইনো অ্যাসিড পাবো। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। আর কোলাজেনের সাথে কোলাজিনেস লাগাবো, ইলাস্টিনের সাথে ইলাস্টেস লাগাবো। ঠিক আছে, কোলাজিনের সাথে কোলাজিনেস, ইলাস্টিনের সাথে ইলাস্টেস। প্রতিটা ক্ষেত্রে আমরা কি পাবো? সরল পেপটাইড পাবো, সরল পেপটাইড পাবো। ঠিক আছে, এগুলো মিল আছে না? একদম ইজি মিল আছে না? একদম ইজি, একটু মিল আছে না? একটু মিল করে দেওয়ার চেষ্টা করলাম। এগুলো তো আসলে মেন কঠিন পড়াটা ছিল, একটু মিলে শেষ করে দিতে পারলাম। এগুলো হচ্ছে অগ্নাশয় বা আমাদের যে আছে, এই অগ্নাশয় থেকে যে প্রোটিন যে আসে, সেগুলা তো মানে এগুলোর মাধ্যমে প্রোটিন গুলা ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, শর্করা ভেঙে শর্করায় পরিণত হয়, ঠিক মানে গ্লুকোজে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস একটু মিলাই দিই। শর্করা ভাঙলাম, প্রোটিন ভাঙলাম, এরপর কি থাকে? লিপিড। কি থাকে? লিপিড। তো লিপিড যদি আমরা ভাঙি, সেটা হচ্ছে কি লাইপেজ। কি নাম?
লাইপেজ। লিপিড সাথে এস যুক্ত করব কি হবে লাইপেজ। আচ্ছা এখন বলো তো লিপিড ভাঙলে আমরা কি পাইতাম? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। লিপিড অ্যাসিড লিপিডকে আমরা লাইপেজ দ্বারা ভাঙবো এনজাইম দ্বারা, ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গিয়া গ্লিসারল পাবো। ঠিক আছে, আর আমরা যদি ফসফোলিপিড ভাঙি, কি লিপিড ভাঙবো? ফসফোলিপিড যদি আমরা ভাঙি তাহলে সাথে কি পাবো? গ্লিসারল। ফসফোলিপিডেস। আচ্ছা সেটা আবার ধরে মিউট হয়ে গেছিল। লিপিড ভাঙবো আমরা লাইপেজ এনজাইম দ্বারা, আবার হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আর ফসফোলিপিড ভাঙবো হচ্ছে আমরা ফসফোলিপিডেস এনজাইম দ্বারা, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, সাথে পাবো আমরা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে ওকে বলো। হ্যালো কথা শোনা যাচ্ছে না, মানে সমস্যা হচ্ছে। আচ্ছা আর সাথে মনে করছে লিসিথিলিন, লিসিথিলিন ঠিক আছে, লিসিথিলিন ভাঙবো। ঠিক আছে লিসিথিলিনের সাথে আমরা লিসিথিলিন ভাঙবো। ঠিক আছে লিসিথিলিনেস। আচ্ছা নেটওয়ার্কটা মনে হয় একটু প্রবলেম করতেছিল। ঠিক আছে আমরা একটু আবার বলি, একটু সবাই একটু মিলায় নাও, আমরা একটু আবার বলি। ঠিক আছে নেটওয়ার্কটা একটু প্রবলেম করতেছিল। আচ্ছা দেখো লিপিড ভাঙবো হচ্ছে আমরা লাইপেজ এনজাইম দ্বারা। ঠিক আছে লাইপেজ এনজাইম দ্বারা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাবো। দেখা যাচ্ছে না, দেখতেছি না। দেখা যায় না তো। হ্যাঁ দেখা যাচ্ছে না তো, আবার নেটওয়ার্ক চলে গেছিল। আমি কি করব, ভালো লাগে না। ঠিক আছে ওকে আছে সব ওকে? আচ্ছা ঠিক আছে। দেখা আচ্ছা একটু খেয়াল করে আমি জাস্ট 30 সেকেন্ডে রিক্যাপ করে দিচ্ছি কি বলছিলাম। লিপিডকে আমরা লাইপেজ এনজাইম দ্বারা ভাঙবো, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাবো। এটা তো মুখস্থ করতে হবে। লিপিড ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাবো। ফসফোলিপিড ভাঙলে আমরা ফসফোলাইপেজ যোগ করব, শুধু এস যোগ করব, ফসফোলাইপেজ পাবো, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল সাথে ফসফরিক অ্যাসিড। ফসফোলিপিড ভাঙতেছো ফসফরিক অ্যাসিড একটা সাথে তো পাবাই। ঠিক আছে আচ্ছা এরপর আসে লিসিথিলিন। ঠিক আছে লিসিথিলিন ভাঙলে লিসিথিলিনেস এনজাইম যোগ করব, এস যোগ করব, লিসিথিলিন এস সাথে কি পাবো? আগের মতোই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফসফরিক অ্যাসিড সাথে একটা কোলাজেন যোগ করব, কোলাজেন। ঠিক আছে তাহলে তোমাদের মোটামুটি এই প্রোটিন লিপিড আমিষ এগুলা পরিপাক শেষ হয়ে যাবে। ওকে জি ভাইয়া। আচ্ছা কঠিন পড়া ছিল, এখন একটু সোজা পড়ার দিকে একটু অগ্রসর হই। ঠিক আছে সোজা পড়ার দিকে একটু অগ্রসর হই। অগস্টের এখানে শেষ। ঠিক আছে পরে কি হবে? শুরু হবে আমাদের হচ্ছে গিয়ে পাশে থেকে একটা যকৃত। কি থাকে? যকৃত। বলা হচ্ছে জীব দেহে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি কাজ করে, এই জন্য একে রাসায়নিক বলা হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রিয়া হয়, 500 অধিক পরিমাণ বিক্রিয়া হয়, এই জন্য একে রাসায়নিক বলা হচ্ছে। ঠিক আছে আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই যকৃতের কাজ, যকৃত সম্বন্ধে সবকিছু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জানো যকৃত নিয়ে একটু আমরা পড়ি। ঠিক আছে যকৃত মূলত 4টা খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে ডান খণ্ড, একটা হচ্ছে বাম খণ্ড, একটা হচ্ছে কোর্ডেট আর হচ্ছে কোয়াড্রেট। ঠিক আছে আচ্ছা বলা হচ্ছে যকৃতের ক্ষেত্রে বলা হচ্ছে শরীরের ওজনের প্রায় 3 থেকে 5% ওজন হচ্ছে যকৃতের। শরীরের ওজনের 3 থেকে 5% হচ্ছে গিয়ে যকৃতের ওজন। এবং বলা হচ্ছে মেলের ক্ষেত্রে ওজন 1.4 থেকে 1.8 কেজি। ঠিক আছে 1.4 থেকে 1.8 কেজি। আর ফিমেল একটু কম হবে 1.2 থেকে 1.4 কেজি। ঠিক আছে আচ্ছা কত প্রকারে বেশি বিক্রিয়া হয়? 500 অধিক। কত পার্সেন্ট শরীরের? 3 থেকে 5%। ঠিক আছে আচ্ছা ভাইয়া আমাদের এখানে তো মেলের আছে 1.5। আচ্ছা এটা একদম লেটেস্ট বইয়ের ভার্সন। ঠিক আছে একদম লেটেস্টটা। হ্যাঁ একটু সমস্যা হলে একটু মিলাই নিও। ঠিক আছে যার বইয়ের 2020 সালের সর্বশেষ যে এডিশন সেটা
সেরা মান মিলাইতে হবে, ঠিক আছে? সর্বশেষ এডিশনের একটু যে balance মানটা কইরা। সেটা 1.2 থেকে 1.4 নাই রে ফিমেলের 1.4 থেকে 1.8 কেজি মেলের, আর ফিমেল হচ্ছে ওটা তো 1.2 থেকে মেলে 1.4, ঠিক আছে? এটা 1.4 আর শিশুদের হচ্ছে 150 গ্রাম। হ্যাঁ, সেটার ভিতরে 50 গ্রাম, ঠিক আছে? এরকম। আচ্ছা, এখন আসো যে এটার কাজটা মূলত কি মন রাখবা। এই লিভারের অপর নাম হচ্ছে তোমার হেপাটিক। কি নাম? হেপাটিক, ঠিক আছে? হেপাটিক বললে বুঝবা কি লিভার, হেপাটিক বুঝলে বললে কি লিভার। আর রেনাল বলতে বুঝবা কিডনি, রেনাল বললে বুঝবা কিডনি। কার্ডিয়াক বলতে বুঝবা হার্ট, কার্ডিয়াক বললে বুঝবা হার্ট। পালমোনারি বললে বুঝবা ফুসফুস, পালমোনারি বললে বুঝবা ফুসফুস। আচ্ছা, এখন দেখো একটা জিনিস কি হয়, ডান দিক থেকে একটা, বাম দিক থেকে একটা, এটা নাম হচ্ছে হেপাটিক শিরা। ডান আর বাম হেপাটিক শিরা একত্রে হয়ে একটা সেম বা অভিন্ন হেপাটিক শিরা তৈরি করে। অভিন্ন হেপাটিক শিরার কি করে তৈরি করে। এটা নিচে এসে একটা ডাক্ট ওপেন হয়, সিস্টিক ডাক্ট। কি নাম? সিস্টিক ডাক্ট, ঠিক আছে? সিস্টিক ডাক্ট, ঠিক আছে? এত কিছু মন রাখো। এটা একটা কি একটা থলের মতো সৃষ্টি করে, সেটার নাম হচ্ছে গিয়া পিত্তথলি। কি থলি? পিত্তথলি। আচ্ছা, থলির মধ্যে কি থাকবে বলো তো? পিত্ত রস থাকবে। কারণ কি? কারণ কি? টাকার থলিতে কি থাকে? টাকার থলিতে কি থাকে? টাকার থলিতে টাকা থাকে। আর পিত্ত থলিতে কি থাকবে? পিত্তথলি, ঠিক আছে? আচ্ছা, পিত্তথলিতে পিত্ত রস থাকবে। টাকার থলি বললে তো বুঝে না মানুষ, কি বলতে হয়? মানি ব্যাগ বা পার্স, ঠিক না? বাঙালি আমরা বাংলায় বুঝি না, ঠিক না? আচ্ছা, এখন আসো। এটাই তো বাংলা। আচ্ছা, এখন যদি প্রশ্ন করে যে পিত্ত রস কই থেকে সৃষ্টি হয়, তাহলে কি উত্তর দিবা? পিত্ত রস কই থেকে সৃষ্টি হয়, কি উত্তর দিবা? পিত্তথলি থেকে। পিত্ত রস পিত্তথলি থেকে উৎপন্ন হয়, এটা জন্য চিত্রটা আঁকাইলাম। যকৃত থেকে। যকৃত থেকে। এই দেখো, ডান আর বাম হেপাটিক নালিকা দিয়ে পিত্ত রসটা আসলো, আসার পরে পিত্তথলিতে কি থাকলো? জমা থাকলো। বুঝি টাকার থলিতে টাকা কি থাকে? জমা থাকে। টাকার থলি থেকে কি টাকা উৎপন্ন হয়? টাকার থলি থেকে কি টাকা উৎপন্ন হয়? তাহলে টাকা কই থেকে উৎপন্ন হয়? টাকশাল থেকে। কই থেকে? টাকশাল থেকে। টাকশাল কই আছে? বাংলাদেশে টাকশাল কই আছে জানো? গাজীপুরে। কই আছে? গাজীপুরে। আর যেরকম টাকার থলির থেকে টাকা উৎপন্ন হয় না, সেরকম পিত্ত থলি থেকে পিত্ত উৎপন্ন হয় না। টাকার থলি বা মানিব্যাগে টাকা রাখি, পিত্ত থলিতে হচ্ছে আমরা পিত্ত থলি রাখি, ঠিক আছে? তাহলে পিত্ত উৎপন্ন হয় হচ্ছে আমাদের যকৃত থেকে, জমা থাকে হচ্ছে পিত্ত থলিতে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করে? এরপরে একটা নালিকা যায়, ঠিক আছে? এই যে আমাদের যে পাকস্থলীর পরের অংশ, যেটা আমাদের হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত তিনটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই ডিউডেনাম আছে না, সেই অংশে একটা উঁচা জায়গা সৃষ্টি হয়, সেটা হচ্ছে ভ্যাটার। কি বলে? ভ্যাটার। আর উঁচা অংশটাকে বলে হচ্ছে অ্যাম্পোলা। তাহলে এটা যেখানে ওপেন করে, জায়গার নাম হচ্ছে ভেটার অফ অ্যাম্পোলা। ভেটার অফ অ্যাম্পোলা। প্রশ্ন আসবে, পিত্তথলি যে পিত্ত রসটা অগ্ন্যাশয়ের কোথায় পিত্ত রসটা নিয়ে প্রবেশ করে? সেটা হবে ডিউডেনামের ভেটার অফ অ্যাম্পোলা। ডিউডেনামের ভেটার অফ অ্যাম্পোলা, ঠিক আছে? মনে রাখবে কি, অ্যাম্পোলা মানে হচ্ছে উচ্চ বা স্থপিত, মানে উঁচা জায়গা, ঠিক আছে? এটার মধ্যে প্রবেশ করে, সেটার নাম হচ্ছে ভেটার অফ অ্যাম্পোলা। ওকে, আচ্ছা। এরপরে বলো যে পিত্তরস জিনিসটা কি? পিত্তরস নাথিং বাট সোডিয়াম বাইকার্বনেট। পিত্তরস নাথিং বাট সোডিয়াম বাইকার্বনেট। কারণ কি? পিত্তরসের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট থাকে। সোডিয়াম বাইকার্বনেট থাকে। আচ্ছা, পিত্তরসের ক্ষেত্রে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে সোডিয়াম গ্লুকোলেট আর সোডিয়াম টার্টারেট। সোডিয়াম গ্লুকোলেট, সোডিয়াম টার্টারেট, ঠিক আছে? জিটি মনে রাখবা, সোডিয়াম গ্লুকোলেট আর সোডিয়াম টার্টারেট, ঠিক আছে? দুইটা জিনিস মূলত সোডিয়াম বাইকার্বনেট। পিত্তরস মূলত সোডিয়াম বাইকার্বনেট, কিন্তু এটার মধ্যে দুই ধরনের জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে সোডিয়াম গ্লুকেট আর সোডিয়াম টার্টারেট, ঠিক আছে? আচ্ছা,
ওকে, এখন আসো যে যকৃতের কাজ কি? যকৃতের কাজ কি? এত বড় একটা জিনিস, 500-র বেশি বিক্রিয়া হয়, তাহলে এর কাজ কি? মনে রাখবে আমাদের শরীরের ম্যাক্সিমাম কাজ হয় যকৃতে, ম্যাক্সিমাম কাজ হয় যকৃতে। যকৃতে। আচ্ছা, দুইটা জিনিস সাথে পরিচয় করাই দিই, একটা হচ্ছে গ্লুকোজেনেসিস আর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে? আচ্ছা, গ্লুকোজেনেসিস হচ্ছে কি গ্লুকোজ তৈরি করা। জেনেসিস মানে কি? জেনেসিস মানে কি? তৈরি জেনেসিস করা। মানে তৈরি করা। আচ্ছা, জেনেসিস তৈরি আর করা। হচ্ছে নিওজেনেসিস নতুন কিছু তৈরি করা। নিওজেনেসিস মানে কি নতুন কিছু তৈরি করা। করা। আচ্ছা, এখন তার আগে যেটা লাগাবো সেটা হবে, যদি গ্লুকোজেনেসিস বলি তাহলে গ্লুকোজ তৈরি করা, আর গ্লাইকোজেনেসিস বললে গ্লাইকোজেন তৈরি করা, ঠিক আছে? এখন আমাদের শরীরে প্রচুর পরিমাণ কি আছে? গ্লুকোজ আছে, কারণ প্রচুর কার্বোহাইড্রেট খাচ্ছি, বাঙালিতে এমনিই বেশি খাই, তো প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছি, গ্লুকোজ আছে। এই গ্লুকোজটা কি করে? শরীরের মধ্যে যকৃত জমা রাখে। যকৃত কি রাখে? গ্লুকোজ জমা রাখে। তাহলে গ্লুকোজটা জমা রাখে কি রূপে? গ্লাইকোজেন রূপে। কি রূপে? গ্লাইকোজেন রূপে। তবে গ্লাইকোজেন জমা রাখার প্রক্রিয়া হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। জেনেসিস। হ্যাঁ, তাহলে প্রথম কাজ হচ্ছে যকৃতের শরীরে যদি অতিরিক্ত গ্লুকোজ থাকে সেটাকে শরীরের মধ্যে জমা রাখে। এই জমা রাখার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিস। আচ্ছা, এর সাথে একটা কাজ এসে যায়, তাহলে গ্লুকোজটা ভাঙে কে? ইনসুলিন। গ্লুকোজটা ভাঙে কে? ইনসুলিন। ইনসুলিন। গ্লুকোজের মাত্রা যে আমাদের শরীরে মানে নিয়ন্ত্রণ রাখে সেটা হচ্ছে ইনসুলিন। 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 দেখো না যে ডায়াবেটিক্স হইলে ইনসুলিন দেয়, কি জন্য দেয়? শরীরে জি ভাইয়া। গ্লুকোজের পরিমাণ কম থাকে, সেজন্য ইনসুলিন দিয়ে এটাকে কি করা হয়? ঠিক করা হয়, ঠিক আছে? বৃদ্ধি করা হয়। এখন কথা হচ্ছে এটা কতটুকুর মধ্যে নিয়ন্ত্রণ করে। যেমন ধরো যে শরীরে গ্লুকোজ তৈরি হচ্ছে, যকৃত জমা রাখতেছে, ইনসুলিন ভাঙতেছে, এটা একটা নির্দিষ্ট একটা মান আছে, সেটা বলা হচ্ছে 100 ঘন সেন্টিমিটারের মধ্যে, ঠিক আছে, 90 ml পর্যন্ত গ্লুকোজ কি রাখে? এর মাত্রাটা ঠিক রাখে। যদি এর কম হয় শরীর থেকে যকৃতের ভেঙে গ্লুকোজ সাপ্লাই দেয়, আর যদি বেশি হয় তাহলে গ্লুকোজটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া যকৃতের মধ্যে কি রাখে? জমা রাখে, ঠিক আছে? আচ্ছা, গ্লুকোজ জমা ছাড়াও আরেকটা কাজ করে সেটা নিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, নিও মানে হচ্ছে কি নতুন, জেনেসিস মানে হচ্ছে তৈরি করা। তাহলে গ্লুকোজ নতুন তৈরি করা। কি? গ্লুকোজ তো মূলত হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা, ঠিক আছে? তো কার্বোহাইড্রেট যদি শর্করা থেকে তৈরি করতাম তাহলে আমরা করতাম গ্লুকোজেনেসিস বলতাম। যেহেতু আমরা নতুন কিছু থেকে তৈরি করব, নতুন জিনিস কি আছে? ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল বা এই জিনিস বা প্রোটিন টোটিন যেগুলো আছে না, এগুলোর মাধ্যমে মূলত ফ্যাটি অ্যাসিড বা কোলেস্টেরল থেকে আমরা যে গ্লুকোজটা তৈরি করব তার নাম হচ্ছে কি গ্লুকোনিওজেনেসিস। মানে শর্করা ছাড়া নতুন কোন উপাদান থেকে আমরা ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের মাধ্যমে গ্লুকোজ তৈরি করলাম, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। ক্লিয়ার? হ্যাঁ। এখন হচ্ছে রক্ত। শরীরের মধ্যে প্রায় 1500 ঘন সেন্টিমিটার রক্ত শরীরে কি করে? জমা রাখে কে? যকৃত। কি দ্বারা? হেপাটিক শিরা দ্বারা। হেপাটিক মানে হচ্ছে যকৃত, আর শিরা দ্বারা আসে, সেজন্য হেপাটিক শিরা দ্বারা যকৃতের মধ্যে এই গ্লুকোজ, রক্ত, গ্লাইকোজেন এগুলো সবকিছু কি থাকে? জমা থাকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আয়ন জমা রাখে। কি জমা রাখে? আয়ন। হ্যাঁ, হিমোগ্লোবিন সবাই জানো, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন ভাঙলে কি পাবো? হিম প্লাস গ্লোবিন। হিম প্লাস গ্লোবিন। হ্যাঁ, এই হিমোগ্লোবিন ভাঙলে যে আমরা হিম প্লাস গ্লোবিন পাই, এই যে হিমটা আছে না, হিমটা মূলত আয়রন জাতীয় পদার্থ। কি জাতীয় পদার্থ? আয়রন জাতীয় পদার্থ। এটা হচ্ছে কপার সেল, ঠিক আছে? কপার সেল, ঠিক আছে? যকৃতের যে ম্যাক্রোফেজ আছে, আমাদের রক্তের যে ম্যাক্রোফেজ সেটা হচ্ছে এক ধরনের, আর যকৃতের যে ম্যাক্রোফেজ তার নাম হচ্ছে কপার সেল। কি সেল? কপার সেল। এই কপার সেলটা কি করে? এই যে আয়রন আছে না, এই যে ফেরিটিনিন রূপে জমা রাখে। ফেরিটিন রূপে শরীরের মধ্যে জমা রাখে। তাছাড়া কিছু আয়ন জমা রাখে, যেমন জিঙ্ক, কোবাল্ট, ঠিক আছে? এই কার্বনেট এগুলো জমা রাখে, ঠিক আছে? কাফার কোষ একই কথাই, ঠিক আছে? কাফার কোষ একই কথাই। নতুন বইয়ে একটু চেঞ্জ আসছে, পুরান বই এরকম ভাবে লিখছে, ঠিক আছে? দুই জায়গায় তুমি দুই নাম পাবে, এই বইয়ের মধ্যে দুই জায়গায় দুই নাম আছে, ঠিক আছে?
কফার সব একই কথাই, সেটা হচ্ছে যকৃতের ম্যাক্রোফেজ। সেটা হচ্ছে কি আমাদের কি করে, এই যে আয়রনটা আছে, আয়রনটা ফেটিনিন রূপে জমা রাখে, তাছাড়া কিছু জিঙ্ক, কোবাল্ট এগুলো জমা রাখে, ঠিক আছে, শরীরের মধ্যে এইসব আয়নগুলো শরীরের মধ্যে জমা রাখে। ওকে, আচ্ছা, প্রথমে একটা জিনিস পড়ছিলাম, কি করে পিত্ত রস তৈরি হয়, পিত্তথলিতে রসগুলো কি থাকে, জমা থাকে। আচ্ছা, তাছাড়া কিছু থাকে ভিটামিন, কি থাকে ভিটামিন এ ডি ই কে, পানিতে দ্রবণে ভিটামিন এ ডি ই কে জমা রাখে অ্যাডেক, কি মনে রাখবো অ্যাডেক, এ ডি ই কে। এছাড়া ভিটামিন বি আর ভিটামিন সি জমা রাখে। ভিটামিন বি এর মূলত B12 বা ফলিক অ্যাসিড জমা রাখে, যেটা হচ্ছে গিয়া রক্ত বা আরবিসি তৈরিতে সাহায্য করে, রোহিত রক্তকণিকা বা রক্তকণিকা বা আরবিসি তৈরিতে সাহায্য করে কি এই ভিটামিন B12, যার অপর নাম হচ্ছে ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। এই জন্য দেখবা যে যাদের মহিলাদের বা মেয়ে যাদের অ্যানিমিয়া থাকে, রক্তের সংখ্যা বৃদ্ধি করতে একটা ট্যাবলেট দেওয়া হয়, এটা হচ্ছে ফলিক অ্যাসিড, সেটা এই ভিটামিন B12। কারণ কি করে, এটা হচ্ছে রোহিত রক্তকণিকা বা রক্তকণিকার সংখ্যা কি করে বৃদ্ধি করে, যাতে অ্যানিমিয়াটা কি হয় দূর হয়। বুঝতে পারছো? জি আচ্ছা, ভাইয়া। এরপর আসো কি কি ভাঙে, ঠিক আছে, এতক্ষণ খালি সঞ্চয় করলাম, গ্লাইকোজেন সঞ্চয় করলাম, রক্ত সঞ্চয় করলাম, ভিটামিন সঞ্চয় করলাম, আয়রন সঞ্চয় করলাম, বিভিন্ন তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা এগুলো থেকে ফ্যাট কোলেস্টেরল থেকে গ্লুকোজ জমা করলাম, কারণ ও তো ভাঙারও কাজ আছে, ভাঙবে না, অবশ্য কি করে ভাঙে। কি কি জিনিস ভাঙে সেটা হচ্ছে আমরা দেখবো, কি কি জিনিস ও ভাঙে। ফার্স্টে মনে রাখবো প্রোটিন ভাঙে, কি ভাঙে, প্রোটিন ভাঙে। বজ্ররশ্মিকেশন যে অধ্যায়টা আছে সেটা পড়লে দেখবো যে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়, ঠিক আছে, ও অ্যামাইনো অ্যাসিডটাকে ভেঙে অর্নিথিন চক্রে ইউরিয়া তৈরি করে, ঠিক আছে। এখানে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিডটাকে অর্নিথিন চক্রের মাধ্যমে, কোন চক্রের মাধ্যমে হবে, অর্নিথিন, কি তৈরি হয় ইউরিয়া। যকৃতে ইউরিয়া তৈরি হয়, কি আছে যকৃতে ইউরিয়া তৈরি হয়। তৈরি হয়, আর বের হয়ে যাওয়া হচ্ছে গিয়ে কিডনি দ্বারা, বের হয়ে যায় কি দ্বারা, কিডনি দ্বারা। কোন সময় লিখবা না যে ইউরিয়া যকৃতে তৈরি, মানে ইউরিয়া হচ্ছে কিডনিতে তৈরি হয়, এটা কখনোই না। ইউরিয়া কিডনি কাজ শুধু বের করা, কি করে ও বের করে, আর ইউরিয়া তৈরি হয় হচ্ছে গিয়ে যকৃতে। ক্লিয়ার? জি ভাইয়া। কারণ সকল প্রকার অর্নিথিন চক্র টক্র সবকিছু আমাদের এই যকৃতের মধ্যেই হয়। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া। খুব বোরিং লাগতেছে, বায়োলজি সাবজেক্টটা একটু বোরিং, কিন্তু এখানে কোনো না মজা ভাইয়া। টজা দিয়ে বা ধরো যে পিচ্চু পোলাপান এই চকলেট দিলাম, চকলেট খাও, খুশি হও, কার্টুন দেখাইলাম, এরকম কিছু না, বুঝছো, এটা একটু বোরিং, কিন্তু জাস্ট চেষ্টা করছি তোমাদের একটু আগায় দেওয়ার জন্য, যে যাতে তোমাদের পড়াটা যাতে একটু ইজি হয়, ঠিক আছে। আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, এখন একটু গুরুত্বপূর্ণ টপিক, সবাই একটু মনোযোগ দিবা, একটু কি দিবা, মনোযোগ দিবা। আচ্ছা, হিমোগ্লোবিন ভাঙলে আমরা কি পাইছিলাম, হিম প্লাস গ্লোবিন। আচ্ছা, হিমটা কি ছিল, আয়রন জাতীয় পদার্থ, লৌহ এসে থাকে। এই লৌহটা যদি হিম থেকে বের হয়ে যায়, হিম থেকে লৌহটা যদি কি হয়ে যায়, বের হয়ে যায়, তাকে আমরা বলি বিলিবার্ডিন। জি ভাইয়া, বিলিবার্ডিন বলি। এটা কালার কেমন, সবুজ কালার, কি কালার, সবুজ রঞ্জক। হ্যাঁ, আর এটা ধর একটা পাতা যদি অনেকদিন থাকে গাছে, তাহলে প্রথমে সবুজ হয়, সবুজের পরে কি হয়, হলুদ হয়ে যায়। বিলিরুবিন কালার কি হয়, হলুদ হয়। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে দুই ভাবে, একটা হচ্ছে আচ্ছা এই বিলিরুবিনটা ধরো কারো শরীরে প্রচুর পরিমাণে হলুদ হইলো, হাতের তালু, মাথার চামড়া, ফেসের যে স্কিন, চোখ, এগুলো হলুদ হয়ে যায়, তাহলে আমরা তাকে কি বলি, জন্ডিস। কারণ এই হলুদটা হয় বিলিরুবিনের পরিমাণ বাড়লে জন্ডিস হয়। তাহলে যদি বলে যে কোনটির কারণে হয়, বিলিরুবিনের কালার হয়, বিলিরুবিনের কালার কি, হলুদ। আচ্ছা, আর তাহলে এখন সামারিতে আসো, হিম থেকে আয়রন বের হলে হয় বিলিবার্ডিন, কালার কি, সবুজ, বিলিবার্ডিনের কালার কি, সবুজ। আর যদি হয় এটা কি বলে, এবারে চিন্তা করো, যদি এটার থেকে যদি আরো বেশি দিন থাকে, এই বিলিবার্ডিনটা যদি আরো অনেক দিন থাকে, সেটা হয়ে যাচ্ছে গিয়ে বিলিরুবিন, ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। বাদ করে আছে গ্লোবিন জিনিসটা কি, প্রোটিন জিনিসটা কি, প্রোটিন জাতীয় পদার্থ রাখার জন্য খুব সুন্দর মনে রাখবা, প্রোটিনের এই কাজ হচ্ছে প্রতিরক্ষা দেয়, কি দেয়,
প্রতিরক্ষা দেয়। গ্লোবিন প্রতিরক্ষা দেয়, এটা মনটা কি একটু কঠিন না? একটু মিলাই দেই। এই গ্লোবিনটা ইমিউনোগ্লোবিউলিন তৈরি করে, ইমিউনোগ্লোবিউলিন। তাহলে এই গ্লোবিউলিন আর ইমিউনোগ্লোবিউলিন মিল আছে না? জি ভাইয়া, ইমিউনোগ্লোবিনের কাজ কি? প্রতিরক্ষা দেওয়া। প্রতিরক্ষা দেওয়া। ফার্স্টে যদি প্রশ্ন করে গ্লোবিনের কাজ কি, মাথায় আনবা গ্লোবিন ইমিউনোগ্লোবিন, ইমিউনোগ্লোবিনের কাজ কি? প্রতিরক্ষা দেয়। তাহলে কষ্ট কম মুখস্থ করার দরকার আছে? তুমি সারা জীবনই জানো যে ইমিউনোগ্লোবিনের কাজ প্রতিরক্ষা দেওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করা। ওকে, জি ভাইয়া, এই অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যকৃতের কাজ সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। অনেকবার বলার কারণ, বেশি জোর দিয়ে বলার কারণ, ভালো মতো দেখো, ভালো মতো পড়ো, ঠিক আছে? এরপর আসো, রক্তর একটা কাজ আছে। শিশু ক্ষেত্রে হচ্ছে গিয়ে শিশু অবস্থায় রক্ত তৈরি হয় হচ্ছে গিয়া যকৃতে, শিশু অবস্থায় রক্ত তৈরি হয় যকৃতে, ঠিক আছে? আবার বড় অবস্থায় ভাঙেও কিন্তু যকৃতে। কিছু ভাঙে? যকৃতে। করবা যথাপি, যকৃত থাইমাস প্লিহা, যকৃত থাইমাস প্লিহা। রক্ত শিশু অবস্থায় তৈরি হয় হচ্ছে যকৃতে, শিশু অবস্থায় রক্ত তৈরি হয় যকৃতে। আর হ্যাঁ, রক্ত শিশু অবস্থায়, চিলড্রেন অবস্থায় রক্ত তৈরি হয় হচ্ছে গিয়া যকৃতে। আর বড় অবস্থায় যখন পূর্ণ বয়স্ক হওয়া যায়, ঠিক আছে, তখন হচ্ছে যথাপি মানে যকৃত থাইমাস প্লিহায় রক্তটা ভাঙে, যকৃত থাইমাস প্লিহায় রক্তটা ভাঙে। তাহলে যদি কোশ্চেন আসে যে রক্তের কাজ নিচের কোন, মানে যকৃতের কাজ নিচের কোনটি, রক্ত তৈরি করা, পাশে লেখা শিশুদের ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা রাইট হবে। আর যদি এটা তো লেখে রক্ত তৈরি করা শিশুদের মানে রক্ত তৈরি করা বড়দের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু কি হবে? ভুল হবে, ঠিক আছে? একটু খেয়াল করে দাগাবা। ওকে, এরপরে কিছু মুখস্থ কথাবার্তা বলতেছি, দেখো একটু মানে বোঝানোর পাঠ শেষ, একটু মুখস্থ কথাবার্তা বলি, শোনো। যকৃতের আর কাজ কি হইতে পারে? শরীর থেকে যে বিষাক্ত পদার্থগুলো আছে, এগুলো তো বের করে দিতে হবে। এর একটা বিক্রিয়া দরকার বা মিশ্র দরকার, সেটা কি করে? এই আমাদের যকৃত করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে হরমোন যে ভাঙন বা তোমার আমাদের যে এনজাইমের যে ভাঙন বা ভিটামিনের যে ভাঙন, সেসব কাজ কে করে? এই যকৃতই করে। আচ্ছা, এত কিছু করলা, শরীরে এত কাজ করলে, এত কিছু করলা, শরীরে কাজ করলে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয় না? এত কাজ করলা, জারণ বিজারণ বিক্রিয়া করছো, এই করছো সেই করছো, আলটিমেট রেজাল্ট কি? তাপ উৎপন্ন হওয়া না? তাহলে তাপ উৎপন্ন করবে কে? এই যকৃত। তাপ উৎপন্ন করে কে? এই যকৃত। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। তাহলে যকৃতের কাজ পারবা? জি ভাইয়া। করি পারবা। আর হ্যাঁ। দয়া করে যকৃতের কাজগুলো খুবই ইম্পর্টেন্ট দিয়ে মুখস্থ করবা, প্লিজ, বুঝে বুঝে মুখস্থ করবা। কারণ এখান থেকে কোশ্চেন আসলে যকৃততে হাত দিবেই। খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে না? খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝছো? এটা মেডিকেল রিলেটেড, নার্সিং রিলেটেড, সবকিছু রিলেটেড একটা জিনিস। এগুলো তোমার লাগবে জীবনে সামনে আগাইতে, মানে সামনে পড়তে হলে, ঠিক আছে? সেজন্য এগুলো কোশ্চেন টাচ করবেই। যকৃতের কাজ কোথায়? আমাদের বইয়ে নাই। যকৃতের কাজ আছে, যকৃতের কাজ অবশ্যই আছে, তুমি দেখো। আমি দাগাই দিব লাস্টে, পরে বই দাগাই দিব, অথবা পিডিএফ একটা বা কিছু একটা দিয়ে দিব বই দাগানোর জন্য। ওখানে সব লেখা থাকবে, কি পড়বা কি না পড়বা, সব অংশে দাগানো আছে, ঠিক আছে? তো টেনশন নিতে হবে না, আমি যা বলি। আচ্ছা, এটা হচ্ছে মাসুদ ভাই বলতে পারবে, ঠিক আছে? আমি তো ক্লাস নিতে আসছি, আমি তো আগে জিজ্ঞাসা করে ঢুকি নাই। তোমাদের তো বইটি অনেক কিছু রেডি করা আছে, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো। ভাইয়া, ওই যে আচ্ছা, ক্লাস শেষ করে তারপর শীট দিব না কি দিব, এটা নিয়ে কথা বলি, আমরা আগাই। মানে পরে দেখা যাবে খালি সময় দেবে, পড়া শেষ হবে না। তবে বলে আমরা গল্প করবো 10 মিনিট 15 মিনিট গল্প করলাম, একটা শেষ করে কিছুক্ষণ গল্প করলাম, সমস্যা তো নাই, একটু আগাইতে থাকি। হ্যাঁ, আচ্ছা, আমরা পড়লাম পাকস্থলী, পড়লাম অগ্নাশয়, পড়লাম যকৃত, পড়লাম, ঠিক আছে? এখন আমরা পড়বো হচ্ছে কি ক্ষুদ্রান্ত বৃহদান্ত। ক্ষুদ্রান্ত পাঠ করছিলাম যে আমাদের এই যে পেছনে পাতানো ছোট যে নালিকাগুলো আছে পাকস্থলীর পর থেকে, সেটার নাম হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, ঠিক আছে? এটা একটা পাকস্থলী ছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের পাঠ, ঠিক আছে? ক্ষুদ্রান্ত 3টা পাঠ পড়ছি, ডিউডেনাম, জিজুনাম, ইলিয়াম। দুটো দৈর্ঘ্য প্রস্থগুলো একটু দেখবা, ঠিক আছে? ক্ষুদ্রান্তে কি থাকে? প্রচুর পরিমাণ ভিলাই থাকে। কি থাকে? ভিলাই থাকে। আচ্ছা, এই ভিলাইগুলোর কাজ কি করে? এই যে আমরা অ্যামোনিয়া অ্যাসিড তৈরি করলাম, পানি, লবণ, খনিজ পদার্থ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো তৈরি করলাম না, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো সব শোষণ করা। এই ক্ষুদ্রান্ত থেকে আমাদের শুরু হবে কি? শোষণ করা। কি করা? শোষণ করা। এখন কিন্তু আমরা পরিমাপ কি করি? খালি তৈরি করছি, খালি তৈরি করি। যদি না খাই তাহলে কি চলবে? খাইতে তো হবে।
শক্তি পাবো কই থেকে, ঠিক না? এইগুলো জি। হচ্ছে শোষণ করে। বলেছে এখানে কিছু যে সারফেস এরিয়া থাকে, একটা মাইক্রোফিলে 10 বর্গ সেন্টিমিটার একটা সারফেস এরিয়া থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে এগুলা শোষণ করে নেয়, ঠিক আছে? এবং বলা হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে সবচেয়ে বেশি পানি শোষিত হয়। কি শোষিত হয়? পানি। পানি। তাছাড়াও কিছু হয়, ভিটামিন গুলা আছে, আয়ন গুলা আছে, তারপর বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড যেগুলো আমরা পাইছি, তারপর গ্লুকোজ এগুলো কি করে? সবগুলো ক্ষুদ্রান্ত শোষণ করে। ওকে, শোষণ আমরা একটু পরে পড়বো, মানে কিভাবে কি হয় একটু পরে পড়বো। আচ্ছা, এরপরে আসো ক্ষুদ্রান্তের পরে আমাদের শুরু হবে হচ্ছে বৃহদান্ত। কি শুরু হবে? বৃহদান্ত। বৃহদান্ত, ঠিক আছে? আচ্ছা, উপরের অংশটি একটু মুছে দিয়ে সুবিধার্থে। বৃহদান্ত কয়টা পার্ট? 4টা পার্ট। কয়টা পার্ট? 4টা পার্ট। আচ্ছা, দেখো বৃহদান্তটা অনেক বড়, 1.5 মিটার। 1.5 মিটার। এটা 4টা পার্ট আছে। একটা নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বমুখী, অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বমুখী কোলন। এটা হচ্ছে অনুপ্রস্থ, প্রস্থ। অনুপ্রস্থ কোলন। একটা হচ্ছে নিম্নগামী, নিম্নগামী বা ডিসেন্ডিং, ডিসেন্ডিং। ঠিক আছে? নিম্নগামী বা ডিসেন্ডিং। এটা হচ্ছে এস শেপ সিগময়েড কোলন, এস শেপ সিগময়েড কোলন, এস শেপ সিগময়েড কোলন। এটা হচ্ছে মলদ্বার, এটার নাম হচ্ছে কি? মলদ্বার। আর ক্ষুদ্রান্তের সাথে আমাদের একটা সবচেয়ে পরিচিত একটা জিনিস অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। কি যুক্ত থাকে? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। যদি বলে অ্যাপেন্ডিক্স কিসের অংশ? ক্ষুদ্রান্তের অংশ। ক্ষুদ্রান্তের অংশ। ক্ষুদ্রাংশ কে বলে? এখান থেকে ক্ষুদ্রান্ত শেষ, তারপর বৃহদান্ত শুরু। বৃহদান্তের সাথে কি যুক্ত থাকে? অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? ঠিক আছে, অ্যাপেন্ডিক্স হচ্ছে গিয়া কিসের সাথে যুক্ত থাকে? বৃহদান্তের সাথে। কিসের সাথে যুক্ত থাকে? বৃহদান্তের সাথে, বৃহদান্ত্র। ঠিক আছে? ভুল করবো না, চিত্রের দিকে একবার খেয়াল করো, আবার দেখে নাও, ঠিক আছে? এখানে থাকে গবলেট সেল। কি সেল? গবলেট। গবলেট সেল। দেখো ক্ষুদ্রান্ত থাকে হচ্ছে কি? ভিলাই। ক্ষুদ্রান্ত কি থাকে? ক্ষুদ্রান্ত থাকে হচ্ছে ভিলাই। এই যে ওয়াটার আছে যেগুলো ও শোষণ করতে পারে না, তার 60 থেকে 70 অথবা 70 থেকে 80%, নতুন বই পুরান বই একটু রেফারেন্স আছে, নতুন বইটা দেখে নিও, সম্ভবত 70 থেকে 80% পানি যেগুলা ক্ষুদ্রান্ত শোষণ করতে পারে না, সেগুলো শোষণ করে কি? আমাদের বৃহদান্ত। কে শোষণ করে? বৃহদান্ত। মূলত ম্যাক্সিমাম জিনিস শোষণ করে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। ম্যাক্সিমাম জিনিস শোষণ করে কি? আমাদের ক্ষুদ্রান্ত। আচ্ছা, একটা জিনিস কনফিউশন চলে আসবে যে বৃহদান্তে কোনটি থাকে, ক্ষুদ্রান্তে কোনটি থাকে, ভিলাই কই থাকে, গবলেট সেল কই থাকে, ঠিক না? বলো না তোর মাথা ভরা গোবর আছে, বলো না তোর মাথা ভরা গোবর আছে। কি বলে? মাথা ভরা গোবর আছে। মানুষের গোবর গুলা তৈরি হয় হচ্ছে, মলটা তৈরি হচ্ছে আমাদের বৃহদান্তে। মূলত মলটা কই তৈরি হয়? বৃহদান্তে। মনে করো মাথা ভরা গোবর আছে, গদে মন রাখবা গাব, গদে মন রাখবা গাব, হ্যাঁ, বা গোবর মন রাখতে পারো, গ বা বৈষ্ণব মন রাখতে পারো। বতে হচ্ছে বৃহদান্ত আর গতে হচ্ছে গবলেট সেল। গোবর বা গাব যা মন রাখো, বতে বৃহদান্ত আর গতে হচ্ছে গবলেট সেল। বৃহদান্তে কি থাকে? গবলেট সেল। তাহলে ক্ষুদ্রান্তে কি থাকবে? ভিলাই। ক্ষুদ্রান্তে কি থাকবে? ভিলাই। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। এরও কাজ কি? এরও কাজ কি? ভিটামিন গুলো আছে, এ ডি ই কে বি সি, এগুলা পানি, খনিজ লবণ, এগুলা ও কি করে? শোষণ করতে পারে। ঠিক আছে, বুঝতে কি পারছো? জি ভাইয়া। এরপরে একটা জিনিস বাদ দিয়ে আসছি, অগ্নাশয়ের মধ্যে থেকে 3টা জিনিস নিঃসরণ হয়। জি ভাইয়া। একটা হচ্ছে সিক্রেটিন, একটা হচ্ছে সোমাস্টিস্টেটিন, আর একটা হচ্ছে গিয়ে সিসিকে, কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন। আচ্ছা, সিক্রেটিন কাজ কি করে? এই যে সিসিকে, কোলেসিস্টোকাইনিন আছে না, এরা যে বের হবে, এটাকে ও নিয়ন্ত্রণ করে। কি করে? বাধা দেয় বা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আর এই যে সিসিকে, মনে করো কোলেসিস্টোকাইনিন, আমাদের একটু খেয়াল করো, কোলেসিস্টোকাইনিন। আচ্ছা, কোন একটা শিশুকে আমরা কোলে নেই না, কোলে নিয়ে ভাবে চাপ দিয়ে ধরি না, শিশুটা না পড়ে যায়, এবার রাখি না আমরা, মনে রাখবা শিশুটাকে আমরা কোলে নেই, কোলে থেকে মনে রাখবা কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন। এদিকে চাপ দেই, এদিকে আমাদের কি থাকে? হাড়ের নিচে কি থাকে? আমাদের পাকস্থলী থাকে। যকৃতের উপরে তো আমাদের ই থাকে, পাকস্থলী থাকে, ঠিক না? এদিকে তো থাকে পাকস্থলীটা। পাকস্থলীতে এখানে দেখবা, আপনার সময় বলছিলাম, এটা কার্ডিয়াক এন্ড, এখানে একটা পাইলোরাস থাকে, একটা স্ফিনটার থাকে, একটা স্প্রিং এর মতো স্ফিনটার থাকে, একটা মাংসপেশি, এটা বলা হয় স্ফিনটার। আমরা যখন চাপ দেই, শিশুটা তখন এই জায়গাটায় পড়ে, মনে করো যে এই জায়গাটায় পড়ে, এই জায়গা থেকে হচ্ছে স্ফিনটার। এই স্ফিনটারের কাজটা কি ছিল? এই যে খাদ্য বস্তুটা যে আসতেছে,
আচ্ছা, এই যে স্ফিনটারটা আছে পাইলোরাস এন্ডে, আমরা যখন কোনো শিশু কোলে নেই তখন এটাকে আমরা চাপ দেই, এভাবে কোলে চাপতে ধরে শিশুটাকে নিয়ে তখন এই স্ফিনটার উপর ধরো যে চাপ পড়ে, তাহলে কি করে স্ফিনটারটা বন্ধ হয়ে যায়। তার মানে স্ফিনটার বন্ধ হলে কি খাদ্য দ্রব্য নিচে নামতে পারবে? না ইজিলি ভাইয়া। পারবে না, কারণ পথ নাই। তাহলে এই সিসিকে কি করে, পাইলোরাস যে স্ফিনটারটা যে আছে সেটাকে, সেটাতে খাদ্যটা যে আসা নামা সেটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে সিক্রেটিন কোলেসিস্টোকাইনিনের সিক্রেশন হওয়া বা নিঃসরণ হওয়াকে নিয়ন্ত্রণ করে। আর কোলেসিস্টোকাইনিন আমরা শিশুটাকে কোলে নেই, এখানে চাপ দিয়ে কি হবে, পাইলোরাস আটকায় রাখে, খাদ্যবস্তু নামার থেকে কি বাধা দেয়। ঠিক আছে, একটু ইজিলি বলার চেষ্টা করলাম আর কি, একটু মিলানোর চেষ্টা করলাম আর কি, কোনো মানে একটু গোজামিল টোজামিল বলে না, এই গোজামিল দিয়ে একটু মিলানোর চেষ্টা করলাম যাতে তোমাদের মনে থাকে, মনে থাকার জন্য আর কি। আসলে কাহিনীটা আসলে এটাই ঘটে, শিশুদের একটু মনে রাখার চেষ্টা করলাম। ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া। এখন আসো যে তোমাদের বইয়ে দেখবা যে পাকস্থলীর ক্ষেত্রে 4 প্রকার কোষ আছে, অগ্নাশয়ের ক্ষেত্রে 4 প্রকার কোষ আছে, সুন্দর করে দেওয়া আছে, একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, আমি বলে দেই যে পাকস্থলীর ক্ষেত্রে যে কোষগুলো আছে, যে ভাইয়া আপনার ডবল আছে। ভাইয়া কথা ডাবল আসতেছে কেন? আচ্ছা, পাকস্থলীর ক্ষেত্রে যে 4 প্রকার কোষ আছে, প্রথমটা হচ্ছে গিয়ে অক্সিনেটিক বা প্যারাইটাল সেল, সেটা কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। ঠিক আছে, প্যারাইটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। এরপর আছে মিউকাস কোষ, কি কোষ, মিউকাস। ঠিক আছে, মিউকাস কি করবে, মিউসিন, ইজিলি মিউসিন নিঃসরণ করবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে হচ্ছে কি আমাদের আর্জেন্টাফিন, মনে রাখবা, আর্জেন্টাফিন। আচ্ছা, আরেকটা আছে আর্জেন্টাফিন, সেটা মনে রাখবা আরিফ। এই আর দিয়ে আর্জেন্টাফিন, আমরা পাকস্থলী অপর নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। কি গ্রন্থি, গ্যাস্ট্রিক। তাহলে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক ইন্টেন্সিভ ফ্যাক্টর, গ্যাস্ট্রিক আই দে ইন্টেন্সিভ এফ দে ফ্যাক্টর, এ আর দে আর্জেন্টাফিন গ্যাস্ট্রিক ইন্টেন্সিভ ফ্যাক্টর সিক্রেট করে। ঠিক আছে, আরেকটা আছে চিপ সেল বা জাইমোজেনিক সেল, সেটা কি করে, পলিপেপটাইড নিঃসরণ করে। ওকে, আচ্ছা এবার অগ্নাশয়ের ক্ষেত্রে 4 প্রকার, আলফা, বিটা, ডেল্টা, গামা। আলফা কি করে, গ্লুকাগন, এটা হচ্ছে কি গ্লুকোজের পরিমাণ বাড়ায়। বিটা কি করে, ইনসুলিন, গ্লুকোজের পরিমাণ কি করে, ইনসুলিন কমায়, তো ডায়াবেটিস রোগীদের দেয় শরীরে, তাতে গ্লুকোজের পরিমাণ কম থাকে। আচ্ছা, ডেল্টা মনে রাখবো হচ্ছে সুমাস্টোস্টেটিন, সুমাস্টোস্টেটিন। স্টাডিন আর গামা মনে রাখবো হচ্ছে গিয়ে অগ্নাশয় অপন আছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস। তাহলে এটা তো এখানে তো পিপি কোষ দেওয়া। আচ্ছা এটাই আছে, এটা আমি লিখছি অলরেডি, দেখাচ্ছি, শেষ করি। এই যে যে গামা যেটা আছে, ঠিক আছে, এটার অপর নাম বলা হচ্ছে পিপি, নতুন বই আবার গামাই দিছে। ঠিক আছে, পুরান বইয়ের ক্ষেত্রে পিপি আছে, নতুন বই গামা দিছে। তো গামা যেটা আছে সেটা ঠিক আছে, বইয়ে পিপি আছে, নতুন বইয়ে পিপি আছে 2020 সালের, আমার কাছে। হ্যাঁ, আমার কাছে 2020 সালের নিউ বই আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দুইটা একই আমার নাম। কাছে তো নিউ বই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই গামা বা পিপি একই নামই, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এর অপর নাম গামা যেটা, সেটার অপর নাম হচ্ছে পিপি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা সংক্ষেপে রূপে পিপি লেখে। ঠিক আছে, হ্যাঁ, এই দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ 4টা আছে, ইজিলি চোখ বন্ধ করে একটা অপশন দিয়ে কোশ্চেন দিতে পারে, যে বল নিচে কোনটি পাকস্থলীর কোষ নয়, এর একটা দিতে পারে, নিচে কোনটি অগ্নাশয়ের কোষ দিয়ে একটা দিতে পারে, তবে দিতে পারে মিউকাসের কাজ কি, আর্জেন্টাফিন কোষের কাজ কি, প্যারাইটাল কোষের কাজ কি, গামার কাজ কি, ডেল্টার কাজ কি। ঠিক আছে, প্রতিটাই একটা কোশ্চেন হওয়ার যোগ্যতা রাখে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, লাস্ট টপিকে আসি। এত খাচ্ছি, এত শোষণ করছি, যদি মোটা না হয়ে যায় তাহলে কি আর হবে? সবাইকে আর মানে তোমাদের মতো চিকন থাকবে, কিছু কিছু আমাদের মতো মোটা হইতেও পারে, ঠিক না? তো একটু আসি স্থূলতাতে আসি। অবেসিটির ক্ষেত্রে একটা টার্ম আছে বিএমআই, মানে কি, বেসাল মেটাবলিক ইন্ডেক্স। কি করব, ওজনটাকে কেজিতে নিব,
হাইটটাকে মিটারে নিয়ে স্কোয়ার করে ভাগ করব, কি হবে? কেজি পার মিটার স্কোয়ার। বলা হচ্ছে শরীরের ওজনের 20% বেশি হলে তাকে আমরা ওবেসিটি বা স্থূলতা বলি। এটাকে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই দ্বারা নির্ণয় করা হয়। নির্ণয় করার নিয়ম হচ্ছে তোমার ওজনটাকে তুমি কেজি করবা, কেজিতে কনভার্ট করবা, হাইটটাকে মিটারে কনভার্ট করে গুণন করে 2 দ্বারা ভাগ, মানে গুণন মানে বর্গ করে ভাগ করবা। হ্যাঁ, হাইট কে মিটার কেমনে করে? মিটারে সেন্টিমিটার ক্যালকুলেটরে যায়, ঠিক আছে, বা গুগলে যা সার্চ দিবা যে 1 ফিট সমান কত মিটার, ঠিক আছে, 1 ফিট লিখে ইকুয়াল টু হাউ মিটার দিলে এসে বলবে। আপাতত পরীক্ষায় কইরা তার নিও 2.63 বা সামথিং এরকম আসছে, ঠিক ক্যালকুলেটর আছে তো আমাদের ইউজ করা যাবে না। আচ্ছা একটু ভাই, আমি বলি, এখান থেকে না অঙ্ক আসবে ভাইয়া, না, বিএম হচ্ছে আমি বলি 29.99। পরীক্ষার আগে শিখে আমি ওটা রাখবা। বলছি না, আমি ওটা বলতেছি না, আমি ওটা বলতেছি না, শেষ করি, শেষ করতে দাও, আমি একটু বলি। দেন তোমাদের যদি বই থাকে, ঠিক আছে, তোমার যদি অঙ্কটা আসে অবশ্যই এটা মিটারে দিয়ে দিবে, আর মিটারে যদি না মানতে ইসে তো দিবে, ইঞ্চিতে বা ফিটে তো দিবে। তুমি আজকে শিখে নাও যে 1 ফিট সমান কত মিটার, গুগলে সার্চ দিলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। ওইটাকে তুমি বর্গ করবা, ধরো সাপোজ তুমি পাইলা হচ্ছে কি ধরো 100, তাহলে 100 বর্গ করবা, তোমার ধরো ওজন ধরো 60 কেজি, তাহলে কেজি, তাহলে 60 কে 100 দ্বারা বর্গ করলে যত হবে তার দ্বারা 60 ভাগ করলে তো তুমি কেজি পার মিটার স্কয়ার পাওয়া যাচ্ছ। এটাই তো তোমার বিএমআই, ঠিক আছে, বুঝতে পারছো? এটা একটু গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। আমি যতটুকু জানি 1 ফিট কাছাকাছি হচ্ছে গিয়া 2.63 বা এরকম টাইপের, ইনস্ট্যান্ট মনে নাই সেজন্য বলতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা কাছাকাছি বলছি না? আচ্ছা এখন আসো, তোমরা এতক্ষণ যেটা বলতেছিলে এখন সেটাতে আসো, যে তোমাদের সেই উত্তর 18 কি জানো 99 নাকি 50, 18.50 না? হ্যাঁ 50। 18.50 এর নিচে যদি থাকে কারো, এর নিচে, তাকে আমরা বলবো আন্ডার ওয়েট। কি বলবো? আন্ডার ওয়েট। আর 18.5 থেকে তোমার হচ্ছে গিয়ে 24.99, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্বাভাবিক। কি বলবো? নরমাল। স্বাভাবিক বা নরমাল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এর পরে মানগুলো খুবই ইজি, 25 থেকে 29.99, 30 থেকে 34.99, ঠিক আছে, 35 থেকে 39.99, তারপরে 40 প্লাস, এটাকে বলবো আমরা অতিরিক্ত ওজন বলবো। তৃতীয় শ্রেণীর ঝুঁকিপূর্ণ যেটা, শোনো, এটাকে বলবো আমরা অতিরিক্ত ওজন, এটাকে বলবো স্থূলতা লেভেল 1, স্থূলতা লেভেল 2, ঠিক আছে, এটা স্থূলতা লেভেল 3। এর বেশি, এই 3 কে আমরা বলছি মরবিডলি ওবেস, মানে অতিরিক্ত মোটা, মরবিডলি ওবেস বা অতিরিক্ত মোটা, ঠিক আছে। আচ্ছা তোমাদের জন্য একটা কুইজ প্রশ্ন, বুঝছো, একটা কুইজ প্রশ্ন, যারা অনেক মানে অন্য ধরনের, বিশেষ করে নটরডেম বা এইসব ধরনের কলেজে পড়ে তাদের কুইজ কোশ্চেন হয়, বুঝছো। তো একটা কুইজ কোশ্চেন ধরি, হ্যাঁ, ধরো যে জাপানের লোকরা যে সুম্বু কুস্তি করে না, অনেক মোটা মোটা লোক পালোয়ানের মতো কুস্তি করে, এটা কিন্তু অনেক মোটা, দেখছো কিনা? মানুষ যদি এত মোটা হয়, মানুষ যদি এত মোটা দেখবে হাঁটতেই পারবে না, একটা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, হাঁটতে পারবে না, সারাদিন ঘুমায় থাকবে, এরকম না? কিন্তু তারা কিন্তু কুস্তি করে, অনেক শক্তিশালী। বলো তো তারা কি বেশি খায়? তারা কি বেশি খায়? তারা কোনটা বেশি খাবে, প্রোটিন না লিপিড, কোনটা বেশি খাবে? বোঝানোর কথা, প্রোটিন, ঠিক আছে। তাহলে তোমরা পারছো না, কারণ কি করে প্রোটিন, প্রোটিন কি করে দেহ, ওই যে মাসেল বৃদ্ধি বা তোমার শক্তিশালী স্টেন বা হরমোন তৈরি করে এগুলা শরীর থেকে বের করে দেয়, যাতে তোমার শরীরে জমা না থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বলো তো মোটা কেন হয়? কার্বোহাইড্রেটের পরিমাণ কারণে। খালি কার্বোহাইড্রেট দোষ দিলে তো হবে না, ফ্যাট চর্বি যে খাচ্ছ এগুলাকে বাদ দিলে হবে? গরুর মাংস, ফাস্ট ফুড, তারপর হচ্ছে গিয়া যে আর বাকি যে জিনিসপত্র খাচ্ছে এগুলো কি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এগুলো কি বাদ দিলে হবে? এগুলো কি ফ্যাটের বাইরে? খালি কি কার্বোহাইড্রেট মোটা করে তাইলে? আর যে সারাদিন ঘরে বসে আসছো, ফেসবুক করতেছো বা সারাদিন টিভি দেখতেছো, ঘরেতে বাইরে হচ্ছ না, বা ছাদে হাঁটাহাঁটি করতেছো না, বা বাসার সামনে হাঁটাহাঁটি করতেছো না, তাহলে এটা একটা প্রভাব পড়বে না? খালি খাচ্ছো আর টিভি দেখতেছো আর ঘরের মধ্যে ঘুমায় আসছো, এটা একটা প্রভাব পড়বে না? তাহলে কম পরিমাণ হাঁটাচলা করলে, কম ঘুমাইলে, ডিপ্রেশনে থাকলে, তারপরে হচ্ছে গিয়া ফাস্টফুড এগুলা বা ফ্যাট চর্বি জাতীয় জিনিস বেশি খাইলে কি হবে? মোটা হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যারা ডিপ্রেশনে থাকে, ঠিক আছে, আগে বই এরকম লেখা ছিল যে যারা দুর্ভাগ্য, তোমার দুর্ভাগ্য। শোনো, নিজের কথা বলো না, নিজের কথা বলো না। আগে একটা কথা ছিল, বই লেখা ছিল যে প্রেমের ছ্যাঁকা খেলে মোটা হয়ে যায়,
এই জিনিসটা নিয়ে খুব খুব হাসি তামাশা করতো সবাই, বুঝছো? পেঁপে ছেঁকা খেলে মোটা হয়ে যায়। তো তাহলে তো যখনই এই পেঁপে পড়াইতে আসতাম, ছাকাই খাওয়া লাগে মোটা হওয়ার শুকানো জন্য। উচিত। যখনই পড়াইতে আসতাম শুকানো তখনই উচিত আমাকে যখনই পড়াইতে আসতাম তখন ঢাকা ম্যাক্সিমাম খাইলে। স্টুডেন্টরা জিজ্ঞাসা করলে তারা বলতো কি, ওই যে ভাই বলা আছে না ঘরে বসে থাকে, ঘরেতে বাইর হয় না, সারাদিন ঘরে থাকে, এই জন্য মনে মোটা হয় যায়, কারণ আগের বৈশিষ্ট্যগুলো তো এটা। আসলে চিন্তা করে আমি জানালাম যে আসলে ব্যাপারটা এরকম না। যারা যারা ধরো যে এরকম থাকে তারা ডিপ্রেশনে পড়ে যায়, বলে আমার কি হবে, আমি বেঁচে থেকে কি লাভ, এই সেই উদাস হয়ে যায়, দার্শনিক হয়ে যায় না। তো তারা কি করে, বিশেষ এন্টি ডিপ্রেশন ড্রাগ খায়। এন্টি ডিপ্রেশনের ড্রাগের সাইড ইফেক্ট হচ্ছে গিয়ে কি, শরীরকে মোটা করে। ঠিক আছে, আচ্ছা মোটা হইলা সবকিছু শেষ, আর এটা তো কমাইতে হবে, কি করবা? এখনো মোটা হই নাই। হ্যাঁ, চিকন হবে, কি করবা? নিয়মিত ব্যায়াম করতে হবে, দৌড়াইতে হবে। অনেক তো শুয়ে বসে থাকছে, তাহলে একটু বেশি দৌড়াও, 150 থেকে 250 মিনিট দৌড়াইতে হবে। তারপর তেল চর্বি যুক্ত খাবার কম খাইতে হবে, কার্বোহাইড্রেট যুক্ত খাবার পরিমিত খাইতে হবে, কত সবজি শাকসবজি এগুলো খাইতে হবে। কত মিনিট? তারপরে যদি না পারো, তাহলে কি করবা? ডাক্তার কাছে যাবা। ডাক্তার কি করে, ওষুধ দিয়ে দিবে। যে ওষুধ দিবে সেই ওষুধের নাম 3টা শব্দ PLO দ্বারা মনে রাখবা। PLO, যে ওষুধ 3টা নাম আছে, PLO এর সামনে 3টে চিকন শব্দ হওয়ার আছে। ঔষধ আছে? হ্যাঁ Orlistat. অবশ্যই আছে, ঠিক আছে। আমি তো জানি PLO, মোটা হওয়ার ঔষধ খায় মানুষ। মোটা হওয়ার ওষুধ না, চিকন হওয়ার ওষুধ আমলকি খেলেই প্লাস। হবে। ঠিক আছে, ওটা তো মোটা হওয়ার আচ্ছা জন্য। তো শেষ করি। হ্যাঁ তাই তো। শেষ করি। আচ্ছা এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি ভাইয়া। মোটা হলে হ্যাঁ কিন্তু ভাইয়া, সমস্যা হয়, মোটা হলে কিন্তু ঔষধের সমস্যা। নাম 3টা বলবেন না? না ওষুধের নাম ঔষধের বলবো নাম না, 3টা কারণ বলবেন? PLO 3টা মনে রাখো, ওষুধের নাম বললে জীবনে মনে রাখতে পারবো না। PLO মনে রাখো যে এই 3টা শব্দ পাইলে মনে করবো যে এটা মোটা মানুষের চিকন বানায়, বুঝছো? এটা বইয়ের মধ্যে আছে, বই লিখবো না এই জন্য কারণ বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যেই আছে, ঠিক আছে, বইয়ের মধ্যেই আছে, এটা চেঞ্জ করা লাগবে না। ছেলেরা পোলো শার্ট পরে, শুনছো? পোলো শার্ট পরে, পোলো শার্ট, মোটা মানুষ পোলো শার্ট পরে সুন্দর দেখা যায় না। শুধু PLO নামে যে 3টা ওষুধ আছে, সেই 3টা ওষুধ খাইলে তুমি পোলো জি শার্ট ভাইয়া, পরতে পারবা, বুঝতে পারছো? পোলো গেঞ্জি পরতে জি পারবা। ভাইয়া পাইছি। PLO নামের ওষুধ খা যদি নিজে চিকন হও, তাহলে পেন্টারমাইন। মাত্র তুমি পোলো শার্ট পরতে পারবা, ঠিক আছে। আচ্ছা এখন আসলে হচ্ছে মোটা হলে কি সমস্যা হবে? এক, রক্তচাপ, হার্ট অ্যাটাক, হার্ট ফেল, এগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয় হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, PSO, পলিসিস্টিক ওভারি সিস্টেম, কুশিং ভাইয়া এটা সিনড্রোম, কি? এটা রোগের নাম। এটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা মেয়েদের হয় গর্ভ অবস্থায়, সেটা হচ্ছে গিয়া পলিসিস্টিক ওভারি সিনড্রোম। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপো মানে থাইরয়েড যে হরমোন থাকে সেটা নিঃসরণ কম হয়। আর একটা হচ্ছে কুশিং সিনড্রোম, এটা হচ্ছে জিন গঠিত, মানে একটা এনজাইম গঠিত রোগ, যেটা হচ্ছে জিনের কারণে, সরি জিন গঠিত রোগ যেটা তোমার হচ্ছে মোটার কারণে হয়, সেটা হচ্ছে কুশিং সিনড্রোম। তিনটা জিনিস মনে রাখো, হাইপোথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, পলিসিস্টিক ওভারি ডিজিজ। আচ্ছা বুঝতে পারছো না পারো নাই? পারছি। পারছি। তাহলে একটু তাড়াতাড়ি আগাই, আর একটা অধ্যায়ে যাই, ঠিক আছে। আর একটা অধ্যায়? আরো তো 2টা অধ্যায় বলছে আমার পড়াইতে, লাস্ট অধ্যায় পড়াবো না, লাস্ট অধ্যায় দাগাই দিব, লাস্ট অধ্যায়তে প্রশ্ন বেশি আসে না, OMG। ঠিক আছে। তোমাদের প্রশ্ন কয়টা আসে? প্রাণী বিজ্ঞানের 10টা না কয়টা আসে? 10টা। মানে প্রাণী বিজ্ঞান 10টা, উদ্ভিদ বিজ্ঞান 10টা, না মোট 10টা? মোট 10টা। মোট 10টা, সেটাই মোট 10টা। শুধু আরে এত কিছু প্যারানোর দরকার শুনবো নাই, না কালকে থেকে। এত কিছু প্যারানোর দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আসতে বলবো, কথা জোরে হয়ে যাচ্ছে। জি না ভাইয়া। না ভাইয়া ঠিক আছে বলেন। আচ্ছা শোনো, এই 10টা কোশ্চেন আসার জন্য অনেক কিছু আছে। তার মানে শোষণ অধ্যায়টা, পরিপাক শোষণটা খুবই গুরুত্বপূর্ণ, একটা কোশ্চেন পাবাই, ঠিক আছে। আর বজ্র নিষ্কাশন থেকে একটা কোশ্চেন আসতে পারে, বজ্র নিষ্কাশন ভালো মতো পড়াই দেবো। আর পানি জীবনের যে ধারাবাহিকতা আছে, এটা কিছু অংশ ধরে দেখাই দেবো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম, আসে না বললেই চলে, ঠিক আছে। শুধু ওটা একটা প্যারা নিয়ে পড়ার দরকার নাই, যেগুলো বেশি কোশ্চেন আসে বা কোশ্চেন আসে সেগুলো ভালো মতো পড়ো, ঠিক আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা এরপর বজ্র নিষ্কাশন মানে কি? শরীর থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যেমন ক্রিটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ঠিক আছে, অ্যামোনিয়া, এগুলো শরীর থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? বজ্র নিষ্কাশন। যে তন্ত্র এই নিষ্কাশনের সাথে জড়িত তাকে আমরা বলি বজ্র নিষ্কাশন তন্ত্র, ঠিক আছে। তার সাথে আছে কি? এই আমাদের কিডনি, ইউরেটার, ঠিক আছে। কয়টা কিডনি থাকে আমাদের? 2টা। 2টা কিডনি থাকে। আর যেটা কিডনি দ্বারা আমাদের হচ্ছে ইউরেটার, ঠিক আছে। ইউরেটারে থাকে হচ্ছে মূত্রথলি আর হচ্ছে মূত্র নালী, ঠিক আছে। আচ্ছা
দেখতে কেমন? সিমের বিচির মতো, বাইরের দিকে উত্তল, ভিতরের দিকে অবতল। এটা হচ্ছে হাইলাম। নাম কি? হাইলাম। রেনাল বা বৃক্ক, রেনাল বা বৃক্ক, রেনাল বা বৃক্ক। দেখতে লালচে কালো। কেমন দেখতে? লালচে কালো। সিমের বিচির মতো, দেখতে লালচে কালো রঙের। ঠিক আছে, এটা থাকে কোথায়? এক মানে 1 2 3 মনে রাখবো, 1 2 3 12 নম্বর থোরাসিক ভার্টিব্রা, 12 নম্বর থোরাসিক ভার্টিব্রা বা কশেরুকা, 3 নম্বর লাম্বার কশেরুকা, 3 নম্বর লাম্বার কশেরুকা। লাম্বার কশেরুকা। আমাদের, হ্যাঁ, আমাদের যে উদয়ের যে পিছনের দিকে মাজার ওই অংশের দিকে এই কিডনিটা থাকে। মনে রাখবো 1 2 3 12 নম্বর থোরাসিক কশেরুকা আর হচ্ছে 3 নম্বর লাম্বার কশেরুকায় থাকে আমাদের কোমরের পিছনে, কোমরের অংশ মানে শরীরের পিছনের দিকে। ঠিক আছে, আচ্ছা কয়টা থাকে? দুইটা থাকে। এরা হচ্ছে কি কতটুকু দৈর্ঘ্য? হচ্ছে খুব সুন্দর, মনে রাখবে, দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থতার অর্ধেক 5 থেকে 6 সেন্টিমিটার, স্থূলতা তারও অর্ধেক 3 সেন্টিমিটার। মানগুলো খুব ইজি না? মানগুলো খুব ইজি না? আচ্ছা, মেলে হচ্ছে গিয়ে এর ওজন হচ্ছে গিয়া 150 থেকে 170 গ্রাম। আর ফিমেলে মনে রাখবো হচ্ছে গিয়ে এখান থেকে শুরু না, এখান থেকে কি করবা 130 থেকে 130 থেকে হচ্ছে গিয়ে 150 150। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিডনি, দুইটা কিডনি। এটা হচ্ছে আমাদের ইউরেটার, এটা হচ্ছে মূত্রথলি, এটা হচ্ছে মূত্র নালী। আর কিডনির অপর নাম হচ্ছে রেনাল। কি নাম? রেনাল। বাইরে যে ক্যাপসুল থাকে, আবরণ থাকে, তার হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল। কি দ্বারা আবৃত? রেনাল ক্যাপসুল। কিডনি কি দ্বারা আবৃত? রেনাল ক্যাপসুল। বলো, কিডনি কি দ্বারা আবৃত? রেনাল ক্যাপসুল। সামনাসামনি থাকলে এখানে পড়া মুখস্থ করে ছেড়ে দিতাম, বুঝছো? অনলাইনে তো সেজন্য করাইতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে রাইট আর যে লেফট, রাইট আর লেফট কিডনি, ডানটা একটু নিচে থাকে, ডানটা একটু নিচে থাকে, ডানটা একটু থাকে। কেন নিচে থাকে? ডান ডাউন, ডান ডাউন, ডান ডাউন। ডান হচ্ছে গিয়ে ডান দিকে, ডাউন হচ্ছে গিয়ে নিচে। ডান কিডনি ডাউন থাকে বা ডান কিডনি নিচে থাকে। কেন থাকে? তার উপরে একটা বিশাল আকৃতির, জায়ান্ট আকৃতির একটা যকৃত আছে না, এটার চাপে এটা একটু নিচে থাকে। সেজন্য এটা একটু নিচে আঁকাইছি, এটা একটু উপরে আঁকাইছি। ঠিক আছে, কিডনিকে মূলত 3টা অংশে ভাগ করা যায়। বাইরের অংশ হচ্ছে কর্টেক্স। কি? কর্টেক্স। ভিতরের অংশ হচ্ছে মেডুলা। কি নাম? মেডুলা। আর এই অংশটা হচ্ছে পেলভিস। কি নাম? পেলভিস। পেলভিস থেকে হাইলাম তৈরি হয়, যে অবতল অংশটা। ঠিক আছে, এটার ভিতরে প্রবেশ করে কি? ধমনী আর স্নায়ু। ধমনী আর স্নায়ু। ধস মনে রাখো, ধমনী আর স্নায়ু, ধমনী আর স্নায়ু। আর কোন কিছু বের হয় কে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা খারাপ কিছু বের হয় কে? শিরা। বের হবে কি? শিরা। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রবেশ করে হচ্ছে ধমনী আর স্নায়ু, বের হয় হচ্ছে গিয়া শিরা। ঠিক আছে, আর হচ্ছে আমাদের ইউরেটার আছে না, ইউরেটার বের হয়। ঠিক আছে, এখানে আসো, এই মিডুলার এখানে অনেকগুলো পিরামিড থাকে, ত্রিকোণাকৃতির অনেকগুলো কি থাকে? পিরামিড থাকে। সংখ্যা কত? 8 থেকে 18, 8 থেকে 18টি। সংখ্যা কত? 8 থেকে 18টি। এই পিরামিড গুলোর মধ্যে কি থাকে? নেফ্রন থাকে। কি থাকে? নেফ্রন থাকে। ঠিক আছে, বলা হচ্ছে কিডনির গঠন ও কার্যকরী এককে কি বলে? নেফ্রন। কিডনির গঠন ও কার্যকরী এককে কি বলে? নেফ্রন। নেফ্রন। সংখ্যা কত? প্রতি কিডনিতে 10 থেকে 12 লাখ, 10 থেকে 12 লক্ষ। লাখ, 10 থেকে 12 লক্ষ বা নেফ্রন। 1 থেকে 1.2 মিলিয়ন, 1 থেকে 1.2 মিলিয়ন পার কিডনি। পার কিডনি। ঠিক আছে, পার কিডনি। হ্যাঁ, আচ্ছা তাহলে দুই কিডনিতে কতগুলো থাকবে? 10 থেকে 12 লাখ। এক কিডনিতে 10 থেকে 12 লক্ষ। তাহলে দুই কিডনিতে কত থাকবে? 24 লক্ষ। 20 থেকে 24। আচ্ছা, এখন আসলে প্রতিটা কিডনি হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়। এরকম 10 থেকে 12 লক্ষ কিডনি, মানে নেফ্রন, সরি, একটা নেফ্রন 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়। এই 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা নেফ্রন যদি 10 থেকে 12 লাখ যদি একত্রে করে মিলাও, তাহলে হবে 36 কিলোমিটার। 36 কিলোমিটার বা 22.5 মাইল। 22.5 মাইল। আচ্ছা, ওকে, এরপরে আসো যে বৃক্ক বা কিডনির কাজ কি? বৃক্ক বা কিডনির
কাজ কি বলো তো? বৃক্ক বা কিডনির কাজ কি? ও কি বের করে শরীর রক্ত থেকে? থেকে প্রোটিন বের করতে, নাইট্রোজেন নাইট্রোজেন বর্জ্য পদার্থ অপসারণ এক করে। এক করে বলি, রক্তের তুমি একটু পানির মিলাও, ভারসাম্য ঠিক আছে? রক্ষা এক এক করে। করে বলি, তুমি রক্তে একটু মিলাও, সোডিয়াম, ঠিক আছে? পটাশিয়াম, আচ্ছা, প্রথমে কি রক্ত করে ও পানির শরীর থেকে? ভারসাম্য রক্ষা করে। প্রথমে হচ্ছে শরীর থেকে কি করে বজ্র পদার্থ বের করে? কি পদার্থ বের করে? নাইট্রোজেন জাতীয় বর্জ্য নাইট্রোজেন পদার্থ। জাতীয় বর্জ্য পদার্থ বের পদার্থ করে। বের করে। নাইট্রোজেন শোনো ঘটিত শোনো, বর্জ্য একটু শোনো, বুঝছি তোমরা পারো, একটু শোনো, আমি একটু মিলানোর জন্য বলতেছি, ঠিক আছে? আচ্ছা, আমি নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বের করে, ঠিক আছে? তাহলে এর মধ্যে যে এই হাসো পানি কে? বের হয় না, পানি বের হয় না, এর মধ্যে যে পানি বের হয় না, জি ভাইয়া। যে হ্যাঁ, পানিগুলো যদি বের হয়, জানি না। তাহলে হচ্ছে কি পানির কি করে ভারসাম্য রক্ষা করে, পানি ভারসাম্য রক্ষা করে। কারণ পানি যদি বের হয়, ঠিক আছে, পানি যদি বের হয় তার সাথে কি হবে? অম্ল ক্ষার কি হবে? সাম্যতা রক্ষা করবে। শুধু পানি কি বের হবে? আমরা যে খাচ্ছি যে লবণ, ধাতু মাত্র, আয়ন, এগুলো বের হবে না? সব বের হবে। তাহলে সবগুলো কি করে ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু মিলায় না, আমি একটু ভালো মতো বলি, একটু মিলায় না। প্রথমে কি করে? অম্ল ক্ষারের ভারসাম্য, আচ্ছা প্রথমে হচ্ছে বজ্র পদার্থ নিষ্কাশন করে, তার সাথে পানি যায়, পানির কি করে? ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? প্রথমে বজ্র পদার্থ বের করে দেয়, সাথে পানি যায়, পানি ভারসাম্য রক্ষা করে, পানির সাথে বিভিন্ন আয়ন যায়, আয়নের ভারসাম্য রক্ষা করে। আয়নগুলো কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, বাইকার্বনেট, ক্লোরাইড, ঠিক আছে? ক্যালসিয়াম, তার মানে কি করে? আলটিমেটলি অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, তাছাড়াও কি করে? বিভিন্ন এনজাইম, যেমন রেনিন, বিভিন্ন এনজাইম যেমন রেনিন নিঃসরণ করে। বিভিন্ন হরমোন যেমন ইরাইথ্রোপয়েটিন, ও কি করে? ওর উদ্দীপনা হলে এটা হচ্ছে মানে রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি করে, রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি করে। সেজন্য দেখা যায় কিডনির সমস্যা আছে, ডায়ালিসিস করে তাদের শরীরে রক্তের পরিমাণ কম থাকে, ওই ইরাইথ্রোপয়েটিন কম বের হয় যে কিডনির সমস্যার কারণে। সেজন্য ডায়ালিসিস করার সময় তাদের কি দিতে হয়? রক্তও দিতে হয় সাথে, হ্যাঁ? এটার জন্য, কারণ ইরাইথ্রোপয়েটিন কম বের হয়, সেজন্য রক্ত দিতে হয়। শরীর থেকে যে ক্ষতিকারক যে বজ্র পদার্থ আছে বা ভারী পদার্থ, সেগুলো শরীর থেকে কি করে দেয়? বের করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে কিডনির কাজ। এখন আসো নেফ্রনের মধ্যে, আসো নেফ্রনের মধ্যে হচ্ছে এফারেন্ট যে শিরা আছে, এগুলো দিয়ে হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত পদার্থ বা যে বজ্র পদার্থ শরীরে সবগুলো প্রবেশ করে। প্রবেশ করার পরে, আচ্ছা প্রথমে আসি যে নেফ্রনটা মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্রোম্যান্স ক্যাপসুল, এটুকু হচ্ছে আমাদের ব্রোম্যান্স ক্যাপসুল, আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে রেনাল কর্পাসেলস, এটা হচ্ছে রেনাল কর্পাসেলস, এটা হচ্ছে রেনাল কর্পাসেলস, আর এর নিচেটা হচ্ছে রেনাল টিউবিউল। কি করছে ওই বিজ্ঞানী হচ্ছে কি ব্রোম্যান্স, এরা প্রথমে হচ্ছে কি দুইটা ভাগে ভাগ করছে। আচ্ছা, এখন দেখো শিরা দিয়ে, এই কথা বলো না। আচ্ছা দেখো, আমি দেখো শিরা দিয়ে দূষিত রক্ত বা যে বজ্র পদার্থ গুলা এফারেন ধমনী, কি দ্বারা? এফারেন ধমনী দ্বারা ঢুকে, তারপরে হয়ে যায়, আর ইফারেন দিয়ে বের হয়ে যায়। এ আগে এফারেন দিয়ে প্রবেশ করে, এটা কাজ শেষ হয়, ইফারেন দিয়ে কি হয়ে যায়? বের হয়ে চলে যায়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, আর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট, ঠিক আছে? এখানে অনেকগুলা কোষিক জালিকা থাকে, 50 থেকে 60টা, 50 থেকে 60টি কি থাকে? কৈশিক জালিকা। জালিকা। আচ্ছা, এখানে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে ভিসেরাল লেয়ার আর একটা হচ্ছে প্যারাটাল লেয়ার। ভিসেরাল লেয়ার আর হচ্ছে প্যারাটাল লেয়ার, ঠিক আছে? ভিসেরাল লেয়ার মধ্যে পোডোসাইট থাকে, কি সাইট? এগুলো হচ্ছে পোডোসাইট, কি সাইট? পোডোসাইট। আর এই যে ভিসেরাল যে লেয়ারটা আছে, এগুলাতে এখানে হচ্ছে অনেকগুলো থাকে, স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ, স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইশাকার এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইশাকার এপিথেলিয়াম কোষ থাকে। আর ভিসেরাল লেয়ারে থাকে হচ্ছে কি আমাদের পোডোসাইট। আমাদের কোষের সংখ্যা সঙ্গে 50 থেকে 60টি, 50 থেকে 60টি। আচ্ছা, এখানে কি হয়? এই যে পদার্থগুলো আসলে দূষিত, সেগুলো সব ফিল্টার হয়ে যায় গ্লোমেরুলাসের মাধ্যমে, শুধুমাত্র বড় প্রোটিন অণু আর হচ্ছে রক্ত কণিকাগুলো আমাদের শরীরে ফিরে যায়, ঠিক আছে? বলা হচ্ছে যে 125 ঘন সেন্টিমিটার যদি দূষিত পদার্থ আসে, 124ই ফিল্টার হয়ে শরীরে ব্যাক করে, আর 1 সেন্টিমিটার, মাত্র 1% বা 1 সেন্টিমিটার আমাদের মূত্র দ্বারা কি হয়? বের হয়ে চলে যায়। আমরা হচ্ছে দিনে হচ্ছে প্রায় 120 মিলিলিটার হচ্ছে পর্যন্ত পরিশুদ্ধ করে হচ্ছে আমাদের এই গ্লোমেরুলাস ফিল্টারটা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো গ্লোমেরুলাসের পরে আসো আমাদের হচ্ছে নিকটবর্তী, কি বর্তী? নিকটবর্তী, আর হচ্ছে দূরবর্তী বা দূরবর্তী বা দূরের, ঠিক আছে? আর এটা হচ্ছে হ্যানলি লুপ,
হেনরির লুপ, লুপ ঠিক আছে? এটা কি আকৃতির? ইউ আকৃতির। ইউ আকৃতির ইউ এই যে আমাদের যে কাছের যে নালিকাটা সেটা হচ্ছে নিকটবর্তী বা প্রক্সিমাল। কাছের যে নালিকাটা এখানে কি আছে? এখানে প্রচুর পরিমাণ শোষণকারী অংশ আছে, ঠিক আছে? এখান থেকে কি হয়? প্রচুর পরিমাণ পানি শোষিত হয়। কত পরিমাণ? প্রায় 60% পানি শোষিত হয়। কত পার্সেন্ট? প্রায় 60% 60% এই নিকটবর্তী পেছানো নালিকাতে শোষিত হয়। এটা দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 14 মিলিমিটার, 14 মিলিমিটার। তাছাড়াও ম্যাক্সিমাম জিনিস এখানে শোষিত হয়। কি কি জানো? গ্লুকোজ, ঠিক আছে? গ্লুকোজ, ভিটামিন, পানি, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে বাইকার্বনেট, ক্লোরাইড, এগুলো ভিটামিন, এগুলো সবকিছু এই প্রক্সিমাল পেছানো নালিকাতে শোষিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে নিচের দিকে আছে ডিসেন্ডিং বা নিম্নমুখী, আর উপর হচ্ছে অ্যাসেন্ডিং। এই যে দুটো পার্ট মেলা তৈরি হচ্ছে ইউ আকৃতির লুপ, সেটা হচ্ছে হ্যানলির লুপ, হ্যানলির লুপ। আর যে দূরবর্তী যে পেছানো নালিকা সেটা হচ্ছে 5 মিলিমিটার, ঠিক আছে? 5 মিলিমিটার হচ্ছে কি এটা দৈর্ঘ্য, ঠিক আছে? এখানে কি হয়? এডিএইচ, এডিএইচ নিঃসরণ হয়। এডিএইচ কি হয়? এই দূরবর্তী নালিকা থেকে এখানে এনজাইম গুলা এখানে কি করে, সরি, হরমোন গুলো এখানে কি করে আসা শুরু করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আসলে আমরা এডিএইচ এর কাজটা করব। এডিএইচ এর কাজটা খুবই ইম্পর্টেন্ট। এডিএইচ এর কাজটা কি? খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এডিএইচ এর অপর নাম, আচ্ছা, এটা ফুল মিনিং হচ্ছে কি? অ্যান্টি ডায়োটিক হরমোন। অ্যান্টি ডায়োটিক হরমোন, অ্যান্টি ডায়োটিক হরমোন। অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। অপর নাম কি? ভেসোপ্রেসিন। কোথা থেকে হয়? আমাদের যে মস্তিষ্কটা আছে, ঠিক আছে, এটা ধরো মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের হাইপোথ্যালামাস, কি থ্যালামাস? হাইপোথ্যালামাস থেকে, থ্যালামাস থেকে এই এডিএইচ, ঠিক আছে, নিঃসরণ হয়। তাহলে কি বললাম? এডিএইচ বা অ্যান্টি ডায়োটিক হরমোন, এটা হচ্ছে আমাদের শরীরের পশ্চাৎ মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে এটা নিঃসরিত হয়। আচ্ছা, ডাইউরেসিস মানে কি বুঝো? ডাইউরেসিস, ডাইউরেসিস মানে কি বুঝো? আচ্ছা, ডাইউরেসিস মানে হচ্ছে গিয়া শরীর না থেকে ভাইয়া। পানি বের করা, শরীর থেকে পানি বের করা। ডাইউরেসিস মানে কি? শরীর থেকে পানি বের করা। আর অ্যান্টি ডাইউরেসিস মানে কি হবে? অ্যান্টি ডাইউরেসিস পানি ঢুকানো নাকি পানি মানে বের হইতে না দেওয়া, পানি মানে বের হইতে না না দেওয়া, দেওয়া ঠিক আছে? এটার উল্টা কাজ করে। আর হচ্ছে পানি বের হয় আর পানি বের হতে বাধা দেয়। তাহলে কনসেপ্টটা কি ক্লিয়ার? অ্যান্টিডায়ারেসিস হরমোন কি করে? পানি বের হতে কি করে? ও যদি বেশি নিঃসরণ হয় পানি বের হতে বাধা দিবে, আর না থাকলে বা কম থাকলে বেশি পানি বের হয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন জি একটু ভাই। বলো, ধরো একজন মানুষ 10 লিটার পানি খাইতো, 10 লিটার পানি খাইতো দিনে, ঠিক আছে? বা 10 গ্লাস, ঠিক আছে, 10 গ্লাস পানি খায়, হ্যাঁ, 10 গ্লাস পানি খায়। এখন সে কোনো কারণে একদিন 2 লিটার পানি খেলো, কয় লিটার, 2 গ্লাস পানি খেলো, কয় গ্লাস? 2 গ্লাস। 2 গ্লাস পানি বেশি খেলো না কম খাইলো? কম। কম খাইলো। খাইছে তাহলে তার শরীরে কি পানির পরিমাণ বেশি না কম? কম। কম। আর তার শরীরে যদি পানি বের হয়ে যায় তাহলে তার জন্য ক্ষতি না ভালো? ক্ষতি। ক্ষতি। তাহলে তাহলে অ্যান্টিডায়োটিক হরমোন কি কাজ বেশি করবে না কম করবে? বাধা দিবে। পানি বের বাধা দিবে। তাহলে এটা কাজ বেশি করবে। তার মানে হচ্ছে গিয়া যত পানি কম তত বেশি অ্যান্টিডায়োটিক হরমোন কি হবে? বেশি বেশি বের সক্রিয় হবে। আচ্ছা, বেশি বেশি যদি বের হয় তাহলে শরীর থেকে পানি কি হবে? কম বের হবে। তাহলে যে মূত্রটা হবে সেটা বেশি ঘন হবে না পাতলা হবে? ঘন হবে। ঘন হবে। কারণ কি? কারণ কি? পানি নাই, পানি ছাড়া কিভাবে পাতলা করবা, ঠিক না? ওকে, আচ্ছা, এখন উত্তর দাও, সে যদি 20 গ্লাস পানি খায় তাহলে কি হবে? একটু হালকা পাতলা হবে। তাহলে এডিএইচ কি হবে? এডিএইচ কি কেমন কেমন হবে? বেশি হবে না কম হবে? কম হবে কম হবে কম হবে। কম হবে। কম হলে কম কি কাজ হবে? করবে ইজিলি পানি পানি শরীর থেকে বের বের হয়ে যাবে। করে দিবে। মূত্র বের কি হবে। হবে? ঘন থাকবে না পাতলা থাকবে? পাতলা থাকবে। পাতলা থাকবে তাহলে পাতলা মূত্র কি হবে? তৈরি হবে। বুঝতে পারছো এডিএস এর কাজ? কই থেকে নিঃসরণ হয়? অপনাম ভেসোপ্রেসিন, পানি কম থাকলে এটা বেশি বের হয়, বেশি ঘন মূত্র তৈরি করে। বুঝতে পারছো ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া ভাইয়া এই ব্যাপারটাকে বলা হচ্ছে অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন, অসমো রেগুলেশন। আর এই প্রক্রিয়া যে হাইড্রোজেন বা পানির আয়তন ঠিক রাখে না, এটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এর প্রেসারের নাম কি? হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই প্রেসারের কারণে এটা ঠিক থাকে।
বলা হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেনে কার্যকরী প্রেসার থাকে হচ্ছে 75 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। আর ক্লোরাইডের যে ব্লাডটা বের হয় এটা ক্লোরাইডের প্রেসার হচ্ছে গিয়া 35। আর যে কার্যকরী যে মানে থাকে এখানে আয়নগুলো থাকে, যে কার্যকরী যে ক্লোরাইড প্রেসার সেটা থাকে হচ্ছে গিয়া 20। তাহলে 55 থেকে 75 বাদ দিলে মোট থাকে হচ্ছে গিয়া 30, সরি 20 থাকে। এই 20 হচ্ছে আমাদের কার্যকরী প্রেসার। এই প্রেসারের কারণে হচ্ছে গিয়ে মূত্রটা আমাদের শরীর থেকে কি হয়, বের হয়ে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন তো মূত্র তো বের হয়ে চলে গেল, তাইলে এখন আরেকটা কাজ আছে, দেখতে কেমন বলা হচ্ছে তীব্র খয়েরি বর্ণের ঝাঁঝালো পদার্থ। তীব্র খয়েরি বর্ণের কারণ এতে কি থাকে, ইউরোক্রোম থাকে। ইউরোক্রোম থাকে, কি থাকে, ইউরোক্রোম। ইউরোক্রোম। আর এটাতে ঝাঁঝালো বর্ণ হয় কি জন্য, ইউরোনোট, সরি ইউরোনোট থাকে, ইউরোনোট থাকে। আর ঝাঁঝালো বর্ণ হওয়ার কারণ হচ্ছে কি ইউরোনোট, ঝাঁঝালো বর্ণের কারণ হচ্ছে ইউরোনোট, ঠিক আছে। আচ্ছা, পিএইচ কত, পিএইচ কত, 5 থেকে 6.5 থেকে 6.5। হ্যাঁ, আর এটা ঘনত্ব হচ্ছে কি 0.008 থেকে 0.03, ঠিক আছে। এটা হচ্ছে ঘনত্ব, ওকে। প্রতিদিন গড়ে কতটুকু 0.5 থেকে 2.5 ml হচ্ছে কি বের হয়, 2.5 লিটার মতো গড় থেকে হচ্ছে গড় হচ্ছে কি সরি 5 কেজি, সরি 2.5 ml, সরি ml এর মধ্যে এরকম বের হয়, আর কেজির লিটার বের হয়, আর গড়ে হচ্ছে 1.5, ঠিক আছে। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমাদের যে ছিল যে ইউরেটার যে আসলো কিডনি থেকে, ঠিক আছে। ইউরেটার দিয়ে যে কিডনিতে মূত্রথলিতে আসলো, এই যে মূত্র পদার্থগুলো, ঠিক আছে। এখানে তো কিডনি ছিল দুইটা, ঠিক আছে। এই মূত্রথলিতে মোট 700 থেকে 750 ml হচ্ছে গিয়ে মূত্র ধারণ করতে পারে। যখন হচ্ছে 280 থেকে 320 ml হয়, তখনই মাত্র আমাদের মূত্র বিসর্জনের কি হয়, ইচ্ছা জাগে। আর ইউরেথার ক্ষেত্রে মেলের দৈর্ঘ্য হচ্ছে তোমার 18 থেকে 19 সেন্টিমিটার, আর ফিমেল হচ্ছে 3 থেকে 4 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, ওইটা তোমার খেয়াল ছিল না, এই জন্য এখন বললাম। আচ্ছা, ওকে। এরপরে একটা জিনিস মনে রাখবা যে নেফ্রন 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা কর্টিক্যাল নেফ্রন, আর একটা হচ্ছে জাস্টা মেডুলারি নেফ্রন। একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর একটা জাস্টা মেডুলারি নেফ্রন। এই যে আমরা যে গ্লোমেরুলাস আঁকাইছিলাম, এখান থেকে শুরু করে এগুলো ছিল মেইনলি কর্টেক্সের উপরে, ঠিক আছে। আর লুপ অফ হ্যান্ডি আর হচ্ছে ডিস্টাল কনভার্টেড টিউবের কিছু অংশ। আমাদের বইয়ে তো নেফ্রন 3 প্রকার। আচ্ছা, আমি বলছি, ওটা আমি বলতেছি, সমস্যা নেই, ওটা আমি বলতেছি, ঠিক আছে। আমি কি যেটা বলছি এটা শেষ করতে হবে, ওটা আমি বলতেছি। আচ্ছা, এখন আসো, এই যে কর্টেক্স অংশে যে নেফ্রন থাকে, ঠিক আছে, কর্টেক্স অংশে যে নেফ্রনটা থাকে তার নাম হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, ঠিক আছে। আর নিচে আর মিডুলার অংশে যে নেফ্রনটা থাকে তার নাম হচ্ছে মেডুলারি নেফ্রন। তার নাম কি? মেডুলারি নেফ্রন। কর্টেক্স অংশ মূলত যে বোমেন্স ক্যাপসুল, তারপর হচ্ছে ডিস্টাল কনভার্টেড কিছু অংশ থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। আর এর নিচে যেটা থাকে জাস্টা মেডুলারি, জাস্ট মেডুলারি নিচে জাস্টা মেডুলারি নেফ্রন। এরা হচ্ছে 10% থাকে, আর হচ্ছে 90% থাকে, ঠিক আছে। এই 90% কে আবার নতুন ভাবে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে মিড। সুপারফিশিয়াল আর একটা মিড। সুপারফিশিয়াল মানে একদম উপরের দিকে থাকে, আর মিড মানে কিছুটা নিচের দিকে থাকে, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? নিচেটা হচ্ছে 15%, আর বাকি 70 থেকে 90 থেকে 15% বাদ দিবা, ওটা হচ্ছে কি ওটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, একটা হরমোন আছে যেটা হচ্ছে অ্যালডোস্টেরন। কি নাম? অ্যালডোস্টেরন। ওটা কি করে শুধু মনে রাখবা, সোডিয়াম আয়নের পরিমাণ সমতা রাখে। সোডিয়াম আয়নের ক্ষেত্রে যে কাজ করে যে হরমোনটা, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। কি নাম? অ্যালডোস্টেরন। করে পটাশিয়াম সোডিয়াম পাম্প হয়, পটাশিয়াম সোডিয়াম পাম্প ওপেন হয়, ঠিক আছে। মেকানিজম দরকার নেই, সেজন্য বললাম না। এটা ডিস্টাল কনভার্টেড টিউবুলে কাজ করে, ঠিক আছে। প্রশ্ন আসবে যে সোডিয়াম আয়নের মাত্রা নির্ণয় করে কে, অথবা আসবে অ্যালডোস্টেরনের কাজ কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসে পিএইচ, রক্তের মানে আমরা কিডনির একটা অন্যতম গুরুত্বপূর্ণ পড়লাম না, যে কিডনির কি কাছে পিএইচ সমতা রক্ষা করে, ঠিক আছে। কিভাবে করে এটা একটু দেখি। কার্বনিক অ্যাসিড, এটা কিছু তোমার ভাঙি বাই কার্বনেট পাবো, আর হচ্ছে হাইড্রোজেন পাবো, ঠিক আছে। কোনো কারণে শরীরে যদি হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যায়, তো সেটা অ্যাসিডিক হয়ে যাবে না, পিএইচ এর মান কমে যাবে না।
সেক্ষেত্রে কি করে বাইকার্বনেটটা এসে এটাকে প্রশমন করে। এটা হচ্ছে প্রশমন একটা বিক্রিয়ার মাধ্যমে শরীরে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। অ্যাসিডের পরিমাণ বাড়লে শরীরে অম্লত্বের পরিমাণ বেড়ে যায়, পিএইচ কমে যায়। বাইকার্বনেট হচ্ছে ক্ষার, এসে এটা কি করে প্রশমন করে। সেই ক্ষেত্রে পিএইচটা থাকে হচ্ছে গিয়া 4.5 থেকে 8 এর মধ্যে, 4.5 থেকে 8 এর মধ্যে। আর কোন কারণে যদি ক্ষারের পরিমাণ বেড়ে যায় তখন আসে কি অ্যামোনিয়া। কি আসে? অ্যামোনিয়া এসে কি করে এই যে ক্ষারকত্ব যে থাকে সেটাকে আমাদের কি করে প্রশমন করে দেয়। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আপাতত বচন নিষ্কাশন এখানে শেষ করে দিচ্ছি। আশা করি যতটুকু দরকার ততটুকু আমি বোঝাতে মানে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখন কোন চ্যাপ্টার? এরপর হচ্ছে মানবদের ধারাবাহিকতা। ওইটা আসলে ওরকম ভাবে পড়ানো কিছু নাই, কারণ কোশ্চেন অনেক কম আসে। কয়েকটা জিনিস লাগবে, সেই জিনিসগুলো আমি জাস্ট দেখাই দিব আর বইটা দাগায় দিব। ঠিক আছে, যারা একটু বেশি পড়তে চায় তারা হচ্ছে অধ্যায়টা একটু পড়বে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস মন রাখবা, গ স ট, গসট। ঠিক আছে, কি মন রাখবা? গ ট। এটাতে কি করবো তুমি দেখো, আমরা যখন হচ্ছে শুক্রাণু তৈরি করবো, কি তৈরি করব? শুক্রাণু তৈরি করব। সেক্ষেত্রে প্রথমে কি হয়? স্পাম তৈরি হয়। কি তৈরি হয়? স্পাম। ঠিক আছে, স্পার্ম তৈরি হয়। এই স্পামটার সাথে গ লাগাবো, তাহলে স্পারম্যাটোগোনিয়া। স্পারম্যাটোগোনিয়া। গনিয়া। স্পাম থেকে স্পারম্যাটোগোনিয়া তৈরি হয়। গোনিয়া থেকে স্পারম্যাটোসাইট। স্পারম্যাটোসাইট। সাইট। স্পারম্যাটোটাইট। স্পারম্যাটোটাইট বা টিট। স্পারমাটিড। তাহলে স্পারম্যাটোগোনিয়াম, স্পারম্যাটোসাইট, স্পারমাটিড। ঠিক আছে, এই স্পারমাটিডটা হচ্ছে আমাদের শুক্রাণু তৈরি হয়। একটা থেকে 4টা শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, এই স্পারমাটোগোনিয়া তৈরি হওয়ার আগে হচ্ছে মাইটোসিস। কি হয়? মাইটোসিস বিভাজন হয়। আর আর এই বাকি দুইটার ক্ষেত্রে হচ্ছে কি মিওসিস। কি? মিওসিস বা মায়োসিস। ঠিক আছে, আচ্ছা, আর ডিম্বাণু তৈরির ক্ষেত্রেও তাই, এক বা ডিম্বাণু। ঠিক আছে, এক বা ডিম্বাণু। তাহলে আমি কি করব হচ্ছে গিয়ে ওজেনেসিস। কি জিনিস করব? ওজেনেসিস। এটা তৈরি প্রক্রিয়া হচ্ছে গিয়ে স্পারমাটোজেনেসিস। শুক্রাণু তৈরি প্রক্রিয়া স্পারমাটোজেনেসিস, আর ডিম্বাণু তৈরি হচ্ছে ওজেনেসিস। ও মানে হচ্ছে কি এক। ঠিক আছে, তাহলে গোনিয়াম, ও সাইট আর ওটিড। ঠিক আছে, এই ওটিডি হচ্ছে আমাদের যে ডিম্বাণু তৈরি করে সেটা। তো মনে রাখবা ডিম্বাণুর ক্ষেত্রে এই মিওসিস বিভাজিত হয়ে, ঠিক আছে, প্রথমে একটা পোলার বডি তৈরি হয়, মানে নষ্ট ডিম। ওইটা আবার দ্বিতীয় ধাপে মিওসিস হয়, আরেকটা নষ্ট ডিম তৈরি হয়। আর যে একটা থাকে, ঠিক আছে, এই একটা থেকে একটা ভালো আর একটা খারাপ হয়। তার মানে ওজেনেসিস প্রক্রিয়ায় মাত্র একটা ডিম্বাণু তৈরি হয়, আর স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় 4টা শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, এই শুক্রাণু আর ডিম্বাণু মিলনকে আমরা বলি নিষেক। কি বলি? নিষেক। আচ্ছা, নিষেকের ফলে, নিষেকের পরে 6 থেকে 9 দিন, 6 থেকে 9 দিন, 6 থেকে 9 দিন, এই 6 থেকে 9 দিনে একটা শুক্রাণু আর হচ্ছে একটা ডিম্বাণু দুইটা মিলিত হয়ে তৈরি করেছে জাইগোট। কি তৈরি করে? একটা জাইগোট। এটা হচ্ছে 1n, এটা হচ্ছে 1n, এটা হচ্ছে কি 2n। একটা জাইগোট বা একটা কোষ তৈরি করে, জাইগোট বা একটা কোষ তৈরি করে। এই কোষটা কি হয়? 6 থেকে 9 দিন পর মায়ের যে গর্ভাশয় আছে না, গর্ভাশয়ের যে তোমার হচ্ছে ইউটেরাস থাকে, এটা পিছনের দিকে এন্ডোমেট্রিয়ামে যুক্ত হয়। এন্ডোমেট্রিয়াম একটা মাংসপিণ্ডের মতো কি হয়, এই জাইগোটটা লেগে যায়। ঠিক আছে, যুক্ত হয়। ঠিক আছে, কয় নম্বর দিনে? 6 থেকে 9 দিন। তার মানে শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে স্পারমাটোজেনেসিস, ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে ওজেনেসিস। দুইটা একসাথে মিলিত হয়ে হচ্ছে গিয়ে আমাদের নিষেক। নিষেকের 6 থেকে 9 দিন পরে এটা জাইগোটটা কি করে, মায়ের যে গর্ভাশয় আছে তার পিছনের দিকে এন্ডোমেট্রিয়াম, তাই মানে ইউটেরাসের 3টা পার্ট, পেরিমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম। যে সবার লাস্টের পার্ট থেকে এন্ডোমেট্রিয়াম, তার মধ্যে কি হয়? যুক্ত হয়। কি যুক্ত হয়? একটা জাইগোট। ঠিক আছে, জাইগোট থেকে নিয়ে দেখো কি হয়। একটা জাইগোট দুইটা ভাবে বিভাজিত হয়, এটা হচ্ছে ক্লিভেজ। কি বলে? ক্লিভেজ। কি বলে? ক্লিভেজ। এটা হচ্ছে প্রথম ক্লিভেজ। তো দুইটা থেকে কয়টা হবে? 4টা। দুইটা থেকে কয়টা? এটা হচ্ছে দ্বিতীয় ক্লিভেজ। 4টা থেকে কয়টা হবে? 8টা। ঠিক আছে, 2 3 4 5 6 7 8, এটাকে বলা হচ্ছে তৃতীয় ক্লিভেজ। কি বলে? তৃতীয় ক্লিভেজ। তারপরে কি হয়? এটা মার্বেলের মতো গুচ্ছ আকারে সজ্জিত হয়, একে বলে মার্বেল থেকে মরুলা। কি বলবো? মার্বেল থেকে
মরুলা, ঠিক আছে, মেরুলা বা মরুলা, ঠিক আছে, একটা বলি এটা তৈরি হবে। তারপর হচ্ছে আমাদের এটা কি হবে, একটা রিং এর মতো একটা শেপে সাজে, রিং এর মতো দেখা যাচ্ছে, জি ভাইয়া। রিং এর মতো একটা শেপে সজ্জিত হয়, এগুলো হচ্ছে বলে গ্যাস টুলা, কি বলি, গ্যাস টুলা, সরি ব্লাস্ট টুলা, কি বলি, ব্লাস্ট টুলা, ব্লাস্ট ঠিক আছে। এই ব্লাস্ট টুলাটা পরবর্তীতে কি হয়, একটা এরকম একটা লেয়ার তৈরি হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্যাস্টুলেশন ধাপ, কি ধাপ বলে, গ্যাস্টুলেশন বা গ্যাস্টুলা। এরপরে কি হয়, এই যে যে কোষের সংখ্যা আস্তে 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 বাড়তি বেশি হইতে থাকে একসময় কি একটু ভিতরের দিকে প্রবেশ করে, হ্যাঁ, এই গ্যাস্টুলেশন ধাপ একটু ভিতরের দিকে প্রবেশ করে, ঠিক আছে, এর ভিতরে দিকে প্রবেশ করতেছে না। এরপরে কি হয়, বাইরের দিকে আসলে বলছি একটোডাম, কি বলি, একটোডাম, ভিতর দিকে আমরা বলি মেসোড্রাম, কি বলি, মেসোড্রাম, আর একদম যে ভিতরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা বলছে এন্ডোড্রাম, কি বলি, এন্ডোড্রাম। এই যে পরিণতি বলা হচ্ছে একে বলা হচ্ছে ভ্রূণীয় পরিণতি, কি বলা হচ্ছে, ভ্রূণীয় পরিণতি। এই যে পরিণতিটা, এটা একটা ভ্রূণ ছিল, একটা এককোষী ভ্রূণ ছিল, ঠিক আছে, একটা কোষ ভ্রূণ ছিল, এটা বিভিন্ন ধাপে কোষের সংখ্যা বাড়তে প্রথমে জাইগোট ছিল, একটা বিভাজন হয় ক্লিভেজ, দুইটা বিভাজন হয় দ্বিতীয় ক্লিভেজ, তারপর তৃতীয় ক্লিভেজ, এবার একটা মোরুলার শেপে আসে, তারপরে হচ্ছে কি তোমার বাস্টুলা হয়, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গ্যাস্টুলেশন ধাপে এসে একটা লেয়ার হয়। এই তিনটা লেয়ারের উপরের দিকেরটাকে আমরা বলছি একটোডাম, ভিতরে হচ্ছে মেসোডাম, আর একদম ভিতরে হচ্ছে আমরা এন্ডোডাম বলবো, কি বলবো, এন্ডোডাম বলবো। আচ্ছা, এখান থেকে কি হবে, অর্গানোজেনেসিস, অর্গান বা বিভিন্ন তন্তু তৈরি হয়, অর্গানোজেনেসিস বা অর্গান বা তন্তু তৈরি হয়। আচ্ছা, এসবার বাইরের লেয়ার হচ্ছে একটোডাম, সব বাইরে কি আছে, একটোডাম, ঠিক আছে, একটোডামে কি হয়, আমাদের সবার বাইরের লেয়ারটা কি, এই যে চুল দেখতেছো, ত্বক দেখতেছো, শিং দেখতেছো, নখ দেখতেছো, এগুলো দেখতেছো না, এগুলো সবগুলো কিসের লেয়ার, আমাদের সবার বাইরের লেয়ার, নাম কি, একটোডাম। দাঁতের ভিতরে যে দেখা যায় এনামেল, দাঁতের দুই প্রকার, একটা এনামেল আর একটা ডেন্ডিন, এনামেল আর ডেন্ডিন, এ আগে না ডি আগে, এ আগে, দাঁতের এনামেল তৈরি হয় হচ্ছে কি একটোডাম দ্বারা, আর মেসোডাম দ্বারা তৈরি হচ্ছে কি ডেন্ডিন, ঠিক আছে। তাহলে আমরা বাইরে থেকে যা দেখি, ত্বক দেখি, নখ দেখি, চুল দেখি, শিং দেখি গরুর, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের যে দাঁতের যে এনামেল, সাদা অংশ এনামেল, এটা একটোডাম দ্বারা, তাছাড়া স্নায়ু আর সংবেদী কোষ, স্নায়ু আর সংবেদী কোষ, আমি বলতে পারবো ভাই স্নায়ু আর সংবেদী কোষ কি দেখা যায়, তাহলে এটা কি হবে, একটোডাম দ্বারা তৈরি হয় বাইরের লেয়ার থেকে। তোমার শরীরে যদি কখনো মরিচের গুঁড়া পড়ে বা গরম পানি পড়ে, ব্যথা পাও নাকি পাও না, জ্বলে নাকি জ্বলে না, জলে। তাহলে এই যে জলে, এখানে স্নায়ু না থাকলে তুমি কি ব্যথার অনুভূতি পাইতা, কোনো উদ্দীপনা পাইতা, না যে জ্বলতাছে, এটা হচ্ছে সংবেদী একটা স্নায়ু কাজ করে, কি কাজ করে, সংবেদী কাজ করে। তারপর হচ্ছে কি স্নায়ুতন্ত্র যেখানে থাকবে সেখানে সংবেদী তন্ত্র থাকবে, তাহলে স্নায়ুতন্ত্র, সংবেদী তন্ত্র, বাইরে থেকে যা দেখা যায়, দাঁতের এনামেল, এগুলো সবগুলো কি দ্বারা তৈরি, আমাদের ভ্রূণীয় একটোডাম দ্বারা, কি দ্বারা, দ্বারা তৈরি। আর মেসোডাম মানে কি, তুমি চামড়া কাটলা, তার নিচে কি পাবা, মাংস বেশি পাবা, রক্ততন্তু পাবা, নালী ধমনী শিরা এগুলো পাবা, ঠিক আছে, দাঁতের এনামেল কাটলে ডেন্টিন পাবা, এগুলো কি দ্বারা তৈরি, মেসোডাম দ্বারা তৈরি। তারপরে কিছু কিছু লেয়ার আছে, যেমন আমাদের পুষ্টিক তন্ত্রের যে উপরে যে লেয়ারটা, তবে হার্টের যে উপরে যে পেরিকার্ডিয়াম লেয়ারটা, রেনাল উপরে যে ক্যাপসুলার যে লেয়ার পেয়েছি, প্রথম যে লেয়ার গুলা এগুলো দ্বারা আবৃত থাকে, এগুলো কি দ্বারা তৈরি হয়, এই মেসোডাম দ্বারা। তাছাড়াও আমাদের যে শরীরের যে মাংসপেশি বা রক্ত, এগুলো হচ্ছে যোজক কলা দ্বারা তৈরি, কি দ্বারা, যোজক কলা দ্বারা। আমাদের যে মাসেল কাটলে তার নিচে আমরা হাড় পাবো, এই হাড়গুলো কি দ্বারা তৈরি, এই মেসোডাম দ্বারাই তৈরি। এর বাইরে আমাদের শরীরে অনেক ভিতরের অংশ, যেমন হাড়ের ভিতরের অংশ, পুষ্টিতন্ত্রের বিষয়ের অংশ, রেনাল তন্ত্রের বিষয়ের ভিতরের অংশ, এগুলো সবকিছু কি দ্বারা তৈরি, এন্ডোডাম দ্বারা তৈরি, ঠিক আছে। তাহলে নিজের কথাটা একটু চিন্তা করলে একটোডাম, এন্ডোডাম, মেসোডাম কোনটা কি দ্বারা তৈরি, তুমি আশা করি তুমি একটা ভালো একটা ধারণা পাওয়া যাবা, ঠিক আছে, ওকে। জি ভাইয়া। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এরপরে বলি যে টেস্ট টিউব বেবি নিয়ে একটু কথা বলেই শেষ করে দিব, কারণ এত বেশি প্রশ্ন আসে না, আসলে এই ঘূর্ণীয় পরিণতি থেকে আসবে, আর নাহলে স্পারমেটোজেনেসিস আর হচ্ছে উজেনেসিস নিয়ে আসবে, ঠিক আছে। তার মধ্যে তোমার হচ্ছে গিয়া নিষেক মানে সেটা কি বলে, অমরার ক্ষেত্রে 3-4 প্রকার অমরা বিন্যাস আছে, অমরা বিন্যাসটা দাগাই দেবো, এটা একটু দেখে নিবা, ঠিক আছে। আর তোমার হচ্ছে গিয়া ইমপ্লান্টেশন যেটা বললাম, যে এন্ডোমেট্রিয়ামের পশ্চাৎ দিকে 6 থেকে 9 নম্বর দিনে
এটা হচ্ছে প্রতিস্থাপিত হয়, ঠিক আছে? এই 6 থেকে 9 নম্বর দিন এটা একটু লাগবে, হ্যাঁ? আর এখান থেকে কোশ্চেন আসলেই একটোডাম, এন্ডোডাম, মেসোডাম এই জিনিসটা প্রথম প্রাধান্য দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে টেস্ট টিউব বেবিটা কিভাবে তৈরি করা হয়। তো যাদের সন্তান ধারণের ক্ষমতা থাকে না তারা মূলত কি করে, বাইরের থেকে অসংখ্য শুক্রাণু কালেক্ট করা হয় আর একটা ডিম্বাণু নেওয়া হয়, ঠিক আছে? এটাকে একটা টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়, ঠিক আছে? এখানে একটা শুক্রাণু ডিম্বাণুকে রেখে অসংখ্য শুক্রাণু তাদেরকে নিষাক্ত করা হয়। সেটা করার পরে মায়ের যে গর্ভাশয় যে ইউটেরাস আছে তার মধ্যে একটা প্রান্তে এটাকে প্রতিস্থাপন করা হয়। তারপরে কি আস্তে আস্তে জাইগোট তৈরি হয়, তারপরে ক্লিভেজ, গ্যাস্ট্রুলা, ব্লাস্টুলেশন সবকিছু হওয়ার পরে একটা নতুন শিশু তৈরি হয়। এটা হচ্ছে ইন ভিট্রো পদ্ধতি, কারণ এটা শরীরের ভিতরে তৈরি হয়, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এটা প্রথমে হচ্ছে গিয়ে কি করে, ব্রাউন প্রথমে হচ্ছে গিয়ে বিজ্ঞানী এটা প্রথমে আবিষ্কার করেন 2001 মানে সালটা খেয়াল নাই, কিন্তু 2010 সালে সে নোবেল পায়। আর বাংলাদেশে প্রথম হচ্ছে গিয়ে এটা হয় হচ্ছে গিয়ে 2001 সালে বিজ্ঞানী ডক্টর ফাতেমা, ঠিক আছে? এটা ফাতেমা প্রথমে এটা কি করে, এটাকে মানে উইমেন্স হসপিটালে এটা হচ্ছে গিয়ে প্রথম টেস্ট টিউব বাংলাদেশে নিয়ে আসে। তারপর এটা হচ্ছে কি তোমার মণি মুক্তা, ঠিক আছে? কি জন আছে মণি মুক্তা, একটা জন কি নাম আছে, 3টা শিশু জন্মগ্রহণ করে, ঠিক আছে? এটা 2001 সালে বাংলাদেশে সর্বপ্রথম এটা শুরু করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো কিছু রোগের নাম আছে, ঠিক আছে? প্রথমে পড়তে হচ্ছে কি সিফিলিস, ভাইরাসটার নাম পড়বা, জাস্ট ডাক দেওয়া আছে তাই জাস্ট বলে দিচ্ছি, তোমাদের নাম দেওয়া আছে জাস্ট পড়ে নিবা। যেমন সিফিলিসের টেপাইনোমা পেরিডাম দ্বারা হয়। তারপরে এইচআইভি তোমার হচ্ছে পূর্ণ ফর্ম লাগবে, এইচআইভি পূর্ণ ফর্মটা কি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দ্বারা হয়, ঠিক আছে? এইচআইভি, ঠিক আছে? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দ্বারা হয়, ঠিক আছে? আর হচ্ছে গিয়া এইচআইভি ক্ষেত্রে হচ্ছে গিয়া কি বলে এইডস এর ক্ষেত্রে, ঠিক আছে? এর ফুল ফর্মটা লাগবে, কোন ভাইরাস দ্বারা সেটা লাগবে। আর সিভিলিসটা হয় তোমার হচ্ছে গিয়া দেখবে আছে আছে নাইসেরিয়া গনোরিয়া, ঠিক আছে? গনোরিয়া আছে, নাইসেরিয়া গনোরিয়া লেখাই আছে, নাইসেরিয়া গনোরিয়া, গনোরিয়া হয় নাইসেরিয়া গনোরিয়া দ্বারা। আর সিভিলিসটা জাস্ট মুখস্থ করে রাখতে হবে, এটা টেপাইনোমা পেলিডাম দ্বারা, ঠিক আছে? সেই নামগুলা। আর এইচআইভি তৈরি হয়েছে এইডস তৈরি হয়েছে এইচআইভি ভাইরাস দ্বারা, ঠিক আছে? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। তাইলে আপাতত এই জিনিসটা শেষ। আর সামনের অংশ কিছু আছে যে ধরো যে বিভিন্ন অর্গান গুলার জাস্ট নাম আছে আর কাজটা আছে, ওটা জাস্ট একবার দেখে নিলেই পারবা, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট না খুব বেশি, কিন্তু তাও ভালো করার জন্য বা কোশ্চেন না ছাড়ার জন্য একবার যদি জাস্ট দেখে নাও তাহলে ভালো হবে, এই জন্য আর কি। ওটা আর পড়াইলাম না, কারণ ওটা মুখস্থ পড়া, দাগাই দিব, দেখা আছে, ঠিক আছে? ওটা তোমরা শেষ করে নিবা, ওকে? জি ভাইয়া। এখন কথা হচ্ছে কি, বই দাগাই দিব কি হবে, নাকি পিডিএফ দিয়ে দিলে বা ছবি তুলে দিয়ে দিলে তোমরা পারবা? জি ভাইয়া পারবো। পারবো ভাইয়া। পিডিএফ এ দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ছবি বা পিডিএফ এর মাধ্যমে যে কর্নিয়ার যে মালিক বা মাসুদ ভাই আছে তার আমি বলে দিব, ঠিক আছে? সে হচ্ছে গিয়ে ওভাবে দিয়ে দিবে, তোমরা ওভাবে সুন্দর করে দাগাই নিবা। কারণ এখন জি ভাইয়া। এই ভিডিও দেখে এইভাবে এবার দাগাইতে গেলে দেখা যাবে তোমরা ঠিক মতো বুঝতেছো না বা দেখতে পাচ্ছ ভালো মতো কোনটা কেমন দাগাইতে জি হবে, না ভাইয়া। এবারটা খুবই প্যারা হয়ে যাচ্ছে। কাছে আনলেও দেখা যাচ্ছে যে আমার নিজের এখান থেকে ভাবতে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না ওখানে কিছু। আচ্ছা, আমি পিডিএফ দিয়ে দিব, ছবি তুলে দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওটা দেখে তাদের নতুন বই পুরান বই, ঠিক আছে, ওভাবে মিলিয়ে টিলা লিখে টিকে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? আর এটা বই এখানে দোয়া থাকবে, আমি ভাইরা বলবো যে মানে যত সম্ভব আজকের মধ্যেই তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আর আমি যেগুলো জিনিস পড়াইলাম, কারণ বইয়ের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একবার রিডিং দিবা, এই জিনিসগুলো দেখে দেখে দাগাবা, তাহলে তুমি বইটা দাগানো আগায় থাকলা, জিনিসগুলো তুমি একটু মানে ভালো করতে পারবে তাইলে, ঠিক আছে? জি আগে ভাইয়া। বলছি বায়োলজি রসকস শিন একটা সাবজেক্ট, এত বেশি মজা বা কিছু দেওয়া যায় না, বা চেষ্টা করা মানে আমি চেষ্টা করছি কিছুটা মানে ইমপ্রুভ করে বোঝানোটা, ইমপ্রুভ করার জন্য। আর অনলাইনে ক্লাস আমরাও যথারীতি নতুন, তোমরাও আশা করি যথারীতি নতুনই, তো কিছুটা সমস্যা হইতেই পারে, ঠিক আছে? আশা করি ব্যাপারটা একটু সামঞ্জস্য করে নিবা, ঠিক আছে? আর যদি সারা দেশে তো করোনা ভাইরাস, আসলে তো তোমাদের রিস্ক নিয়ে আসা যাওয়াটাও তো একটা খারাপ দেখাবে, সরকারও তো এটা প্রোভাইড করে রাখছে, সো আমাদের ক্ষেত্রেও কিছু করার নাই, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট মাধ্যম হচ্ছে এই অনলাইনে। চেষ্টা করতেছি অফলাইনে যতটুকু পারি, ওরকম 100% না হলেও 95% চেষ্টা করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই জন্য ডিরেক্ট মানে কন্ট্রাকশন বা ধরো যে এই কথা শুনে শুনে আমি চেষ্টা করছি করার জন্য, ঠিক আছে? আচ্ছা, ঠিক তারপর আছে যদি কোনো ভাইয়া। সমস্যা, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। সমস্যা হলে বলবো। আচ্ছা, সমস্যা হলে বলবো। আচ্ছা, ভালো কথা বলছো, সমস্যা হলে বলবো। জি ভাইয়া। আচ্ছা।
দুই ধরনের সমস্যা হয়, একটা হচ্ছে যে পড়ে তার কোনো সমস্যা হয়, আর যে পড়ে না তার হচ্ছে কোনো সমস্যাই হয় না, সমস্যা হয় না। জি ভাইয়া। ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা আগে পড়ো, যদি বেশি পড়ো তাহলে এখনো তো তো সমস্যা শুরু হওয়ার কথা না, করিনি, করলেই তো আর যদি সমস্যা বের হ্যাঁ, হবে। আর যদি না পড়ো তাহলে তো কোনো সমস্যাই হবে না, এখনো নাই তখনও থাকবে না, ঠিক না? কখনো নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই। তোমাদের যে কোনো সমস্যা হয় সেজন্য আমরা সর্বক্ষণিকই আছি, কন্টাক্ট করলে আমরা যে কোনো সময় আমরা এটা উত্তর দিব বা বলে দিতে পারবো, ঠিক আছে? ঠিক আর আছে। যেহেতু আমি ফার্স্ট শুরু ঠিক করলাম, আছে। আশা করি এরকম ভাবে গুছাই নিতে পারি নাই, এই যে অনলাইন সিস্টেমের সাথেও নতুন হেডফোন কিভাবে ম্যানেজ করতে হচ্ছে এগুলো খুব প্যারা, ঠিক আছে? তোমাদের সাথে দেখা যাচ্ছে আমি একটা কথা বলতেছি, তোমাদের একটু পরে আসতেছে, তো আমি এটা বলতেছি তোমার দিকে পিছনেরটা নিয়ে বলতেছো, তো দেখা যাচ্ছে একটু কমিউনিকেশন একটু গ্যাপই পড়তেছে কিছুটা, হবে আস্তে আস্তে সবই সমাধান প্রবলেমের হয়ে কারণে যাবে, এরকম দেখা। ঠিক আছে? আর এখন তো মনে করো যে সামনাসামনি না, যে আসো একটু কথা মতো বলি, একটু গল্প টল্প করি, তারপরে ধরো যে মানে এটা কি বল ডিপ্রেশনটাকে দূর করি, বা ধরো যে একঘেয়েমিটাকে দূর করি, সেটাও আসলে এখন মানে করা যাচ্ছে না। তারপর যতটুকু সম্ভব মানে পড়ার মধ্যে দিয়ে যতটুকু চেষ্টা করা যায় ওটাই করার চেষ্টা করবো আর কি, বা করতেছি আমরা, ঠিক আছে? তোমাদের মতামত বা কি আছে এটা তো যে অবশ্যই জানাই দিও, ঠিক আছে? আর আমি ভাইয়া যথারীতি তাদেরকে বলো। পরিচয়টা দেন। আমার পরিচয়টা দিব। জি আচ্ছা, আমি ভাইয়া। হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেল কলেজে, ঠিক আছে, মোহাম্মদ আশরাফুল সজীব নাম, ঠিক আছে? আপনার বাসা কই? ভাই বাসা হচ্ছে গিয়ে ঢাকাতে, এয়ারপোর্টের পাশে উত্তরাতে, ঠিক আছে? আচ্ছা আপাতত ক্লাস এখানেই শেষ মোটামুটি, ঠিক আছে? আশা করি ঠিক যে আছে, পিডিএফ ঠিক আছে। আচ্ছা খুব বিরক্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যে তাড়াতাড়ি মানে শেষ করার না জন্য, ভাইয়া, যে শেষ তো বিরক্ত করে না। দিব, ঠিক আছে? শেষ তো করছি। একবারে বলে দিল যে সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরাও ঠিক আছে, কোনো জানি তোমরাও প্রবলেম ঠিক নেই। থাকো, ভালো থাকো, করোনার মধ্যে সুস্থ থাকো, ঠিক আছে? এই দোয়াই করি, জি আমার জন্য ভাইয়া, দোয়া জি করো। ভাইয়া, ঠিক আছে, ঠিক আর আছে। ভালো মতো জি পড়ো, ভাইয়া। ঠিক আছে? পড়াশোনা করো। আর আচ্ছা আর হচ্ছে কি পিডিএফটা ঠিক আছে, দিয়া দেওয়ার চেষ্টা করবো, ফোন দিয়ে না পেলে নিয়ে নিও, ঠিক আছে? ঠিক তাহলে আছে। ওকে।